ওকে, আজকে 21শে জুন আমাদের বিসিএস কেমিস্ট্রি ওয়েব ডিজাইনের আজকে 46 নম্বর ক্লাস। আমরা লাস্ট ক্লাসের কোডটা নিয়ে আমরা হচ্ছে 46-এ চলে আসি। ডে 46, এই কোডটা আপনারা চাইলে এখন নিতে পারেন অথবা একটু কারেকশন করো তারপরে নিতে পারেন কেউ চাইলে। এটা একটু লাইন নিয়ে আসে। ওকে, এই যে লোকজন সবাই একটু দেখেন। ওকে, আমাদের হচ্ছে যে এতটুক পর্যন্ত কোড করা ছিল, এখানে একটা মডিফাই করি আমরা। মডিফাই করার উদ্দেশ্য কি, কেন করব, কি কাজ সেটা পরে দেখতেছি, আগে এটার একটা লাইভে আনি। ওকে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। হ্যাঁ, এটার একটা রিয়েল টাইম ওয়েবসাইটের মধ্যে বানাই। আগে রিয়েল টাইম ওয়েবসাইটে এখানে হেডিং, এটা হেডিংয়ে থাক, এখানে আর কিছু হেডিং আনি, এগুলো তো আর কিছু হেডিং টেডিং দিই হুদাই, দেন অন্য কিছু চলেন। H1 S2P হাইট, ওই দিন হচ্ছে যে একটা আসনার একটা কোশ্চেন ছিল যে হচ্ছে যে আমরা যেখানে কি হাইট দিই না, তারপরে এটা ফিক্সড হয়ে আছে কেন, এটা আমরা হাইট দিছিলাম, আমরা এই যে কোয়ান্টিটির মধ্যে হাইট দিছিলাম আমরা। হ্যাঁ, এই যে এখন ফ্রি। হ্যাঁ, ওকে, আমরা এখানে হচ্ছে দুইটা করে নিই। হ্যাঁ, কারেকশনগুলো দেখেন, আপনারা এখন কাজ করতে, আমি কোড দিয়ে দিচ্ছি আপনাদেরকে। তাহলে এটা হচ্ছে কত, 30-70 ওদের মধ্যে করে দিই। 70 আর হচ্ছে 30 থাক এই। আচ্ছা, আমরা এখানে আর কিছু টেক্সট দিই, হ্যাঁ এটা কোড দিয়ে দিব, আপনারা দেখেন কি উদ্দেশ্য কি এটা একটু দেখেন। ওকে, এটা আমাদের কোড। এটা কি করব, সেকেন্ড হতে এটা যে ওটা হেডিংটা না দিয়া নরমাল টেক্সট দিলে মনে হয় একটু দেখতে সুন্দর। এটা নিচে এটা পাশেটা এটা। আচ্ছা, পিন নিতে আমি বলতেছেন। পিন এন্ড বা is 4 5 এস অনেক টাচ আছে উপরে। আচ্ছা, এই 4 5 দিন স্যার, এটা যদি অটো দিবেন ট্রাই করে না তাহলে একটা দেখা যাচ্ছে। আচ্ছা, ওটা করব না, তাহলে বড় সমস্যা নেই, না বড় তো কাজ চালাই। এস 4 হইতে পারে এটা উপরে না, বেশি আমার বড় দরকার আমার এখন। ওকে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, একটু দেখেন, সবাই দেখেন, প্রবলেমটা বুঝেন আগে কি চাচ্ছি, উদ্দেশ্য কি এটা বুঝেন। এটা যদি ওয়েবসাইট হয় আর এটা যদি আমাকে রেসপন্সিভ ভিউতে নিয়ে যাই, রেসপন্সিভ ভিউর জন্য ভালো হচ্ছে মজিলা ফায়ারফক্স, মজিলা ডেভেলপার ভার্সন একটা আছে মজিলার, ওটা আপনারা হচ্ছে যদি প্রফেশনাল কাজ করেন তখন দেখবেন যে আপনারা মজিলা ডেভেলপার ভার্সনটা ইউজ করতেছেন। ওটা অনেক একটা মানে কঠিন একটা জিনিস। ফায়ারফক্সে আসলাম, একটু দেখেন। হ্যাঁ, কোড করতে হবে না, দেখেন। হ্যাঁ, কিন্তু গরমের তো ব্রাউজার ওপেন হতে হবে। দেন এখানে আমাদের কিছু মিডিয়া করেছিল, রাইট? মিডিয়া করে স্ক্রিন কি ছিল আমাদের 0 থেকে, এই মিডিয়া কোডগুলো দেখেন 768, তারপর 67 দিলাম, দেন 768 থেকে 991 দিলাম, দেন 992 থেকে 1199 দিলাম। হ্যাঁ, অল্প করে স্ক্রিন দিলাম। এই স্ক্রিনে একটু সবাই দেখেন। হ্যাঁ, এই স্ক্রিনে আসলে কি হবে, ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো হবে, এই স্ক্রিনে আসলে ব্যাকগ্রাউন্ডটা রেড হবে, এই স্ক্রিনে আসলে ব্যাকগ্রাউন্ডটা গ্রিন হবে। তাহলে আমরা কয়েকটা অপশন নিলাম। তাহলে আমরা হচ্ছে স্ক্রিন সাইজগুলো আপনি খেয়াল রাখবেন। এন্ড এটা ডিফল্ট যেটা আছে এটা চলে আসে, ডিফল্টটা কি হোয়াইট। কারণ আমরা দেখেন বডিতে ডিফল্ট কিছু দিয়ে রাখছে কিনা, ডিফল্ট কিছু নাই মানে কি এটা হোয়াইট থাকে, অলওয়েজ হোয়াইট থাকে, রাইট? ওকে, আমরা চাইলে হচ্ছে যে ডিফল্টটা চেঞ্জ করে দিতে পারি, বাট ডিফল্ট হোয়াইটে থাকতে পারে। ব্যাকগ্রাউন্ড এখানে কি দিতে পারি, ব্লু দিলে তো আবার বেশি কিরম লাগবে। আচ্ছা, এটা যেটা আছে এটা, হ্যাঁ এটা দেখা যাচ্ছে, রাইট?
আচ্ছা, এখন আমি যেটা বুঝতে চাচ্ছি ফন্ট সাইজ নিয়ে আমাদের একটা ইম্পর্টেন্ট ইস্যু আছে, একটু দেখেন, খেয়াল করেন। ফন্ট সাইজটা আমরা নর্মালি এখন ফন্ট সাইজ বলেন, হাইট ওয়েট বলেন বা মার্জিন ফিটিং বলেন, সবগুলোর জন্য আমরা একটা মাত্র ইউনিট আমরা ইউজ করি, সেটার নাম হচ্ছে পিক্সেল। মেজারমেন্টের ওয়েবের মেজারমেন্টের জন্য আমরা এখন পর্যন্ত মাত্র একটা ইউনিট ইউজ করছি, সেটার নাম হচ্ছে কি পিক্সেল। পিক্সেল দিয়ে আমরা সব ধরনের মেজারমেন্ট করি, আর পিক্সেল দিয়ে আপনি আরামসে করতে পারেন, কোনো প্রবলেমও নাই। কিন্তু কিছু ক্ষেত্রে ইস্যু চলে আসে, যেমন একটা বড় একটা ইস্যু আসে হচ্ছে রেসপন্সিভের ক্ষেত্রে। রেসপন্সিভের ক্ষেত্রে বলতে কি, এখন মনে করেন যে এটা যদি আমার ওয়েবসাইট হয়, কন্ট্রোল শিফট এম দিলে আমি হচ্ছে যে চলে যাচ্ছি রেসপন্সিভ ভিউতে। হ্যাঁ, এখন মনে করেন যে এটা আমার হচ্ছে এটা কি মিডিয়াম স্ক্রিন, আমার 768 থেকে 991, এটা কি মিডিয়াম স্ক্রিন ধরতেছে নাকি? আমরা কালকে দেখলাম না, পরশুদিন দেখছিলাম আমরা। আচ্ছা, মিডিয়াম স্ক্রিনে আসলে যেটা দেখা যাচ্ছে যে কন্টেন্টগুলো কি অনেক বড় বড় হয়ে যাচ্ছে এবং এরিয়ার বাইরে চলে যাচ্ছে। কন্টেন্টগুলো অনেক বড় বড় হয়ে যাচ্ছে, এরিয়ার বাইরে চলে যাচ্ছে। এটার জন্য আমরা কি করতে পারি, আমরা এই স্ক্রিনে যদি উইড চেঞ্জ করে দিতে পারি, মিডিয়াম করে দিয়ে, সেটা পসিবল, কোনো প্রবলেম না। লাইক এরকম যদি আমরা করতে পারি, মনে করেন যে এটা 30 ছিল না, 30, 40, 30 আর 70 ইউজ করছিলাম দুই দিকে। হ্যাঁ, মনে করেন যে এই ক্লাসগুলা এটা উইড 30 মানে 30% না, জাস্ট মনে করেন যে উইড 30 একটা সিলেক্টর নেম। ব্যাপারগুলো বুঝেন একটু। মনে করলেন কি উইড 30 হচ্ছে কি একটা সিলেক্টর নেম, আর কিছু না, নাথিং, স্যার সিলেক্টর নেম। আমি এই ব্রেক পয়েন্টে এসে আমি যদি এভাবে লিখি 50, আর এখানে দিলাম মনে করেন যে আরেকটা সিলেক্টর নেম, এটা দিলাম 50। হ্যাঁ, দেন এখানে যদি রিফ্রেশ দিই, তাহলে সমস্যা নিয়ে নিচ্ছে। তার মানে এই স্ট্রাকচারটা এখন আবার কি বাইরে যাচ্ছে না, স্ট্রাকচার বাইরে যাচ্ছে, কন্টেন্টটা যাচ্ছে না। কিন্তু ওই যখন এটা ছিল না তখন বাইরে যাচ্ছে, এই যে এই কন্টেন্টটা এটার কি বাইরে চলে আসলো, এটা একটা ইস্যু। আবার আরেকটা ইস্যু একটু দেখেন, এই কন্টেন্টগুলো এরিয়ার বাইরে না গেলেও এই যে এরিয়া, এই এরিয়ার তুলনায় কন্টেন্টটা একটু বড় বড় মনে হচ্ছে না? একটু দুইটাই বড়, এটাও বড়, এটাও বড়, দুইটাই বড়, এরিয়ার তুলনায় বড়। তাহলে সলিউশন কি? সলিউশন হচ্ছে যে প্রতিটি স্ক্রিনে যে আমার ফন্ট সাইজ বলে দিতে হবে, এটাও তো সলিউশন, রাইট? এটা আমরা সবাই বুঝতে পারতেছি। কিন্তু এখানে একটা ইস্যু আছে। ওই দিন আমরা ধর মিডিয়া করে দেখতেছিলাম, আপনারা অনেকে বলতেছিলেন যে তাইলে আমার অনেক কোড করতে হবে। এটা রাইট আসলে, যে হচ্ছে আমাদের যদি ব্রেক পয়েন্ট যদি 5টা থাকে, 5টার জন্য অনেকগুলো কোড করতে হচ্ছে। যে যেখানে যেখানে প্রবলেম, ওই সিলেক্টর সেম সিলেক্টরটা ধরেই এখানে এনে কি এখানে যেভাবে কি একটু প্রপার্টি ভ্যালু চেঞ্জ করে দিলাম, একইভাবে প্রপার্টি ভ্যালুগুলো চেঞ্জ করে দিতে হবে। এখন মনে করেন যে যদি আপনার এই যে মুন্ডানা বা এরকম যে সাইটগুলো আছে, মানে প্রফেশনাল কমপ্লিট সাইট যেগুলো আছে, আচ্ছা কিট কিন্ডারে ধরে না কেন, আমরা কিট কিন্ডারে এরকম যে প্রফেশনাল সাইটগুলো আছে, এগুলো একটু দেখেন, এখানে অনেক হেডিং আছে, অনেক লটস অফ টেক্সট আছে এখানে। এই টেক্সটগুলো আবার স্ক্রিন সাইজ অনুযায়ী চেঞ্জ করলে, আর মনে করেন যে প্রচুর জায়গায় এরকম কি পি নেওয়া আছে, H1 নেওয়া আছে, H2 নেওয়া আছে, এরকম আছে না, এরকম প্রচুর জায়গায়। তাহলে আমাকেও যদি ওর স্ক্রিন বাই স্ক্রিন যে চেঞ্জ করতে হয়, তাহলে ওই যে ফন্ট সাইজটাই কিন্তু প্রচুর জায়গায় লিখতে হবে, রাইট? এটা লিখেলে কোনো সমস্যা না, বাট ম্যানেজ করা টাফ, মানে আমার সময় যাচ্ছে আসলে অ্যাকচুয়ালি। এখন এখানে একটা শর্টকাট টেকনিক আছে, যে আমি জানা হচ্ছে যে স্ক্রিন ওয়াইজ আমি খুব সহজে ফন্ট সাইজগুলো কি ম্যাচ করে ফেলতে পারবো। ওকে, এই টেকনিকটা অ্যাপ্লাই করার জন্য আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটার নাম হচ্ছে REM, মানে আরেকটা একক ইউনিট মেজারমেন্টের জন্য, সেটার নাম হচ্ছে কি REM। হ্যাঁ, তো আমরা যদি একটু যদি করি REM W3 স্কুল, তাহলে REMটা কি আমরা এটা দেখতে পাবো। চলো দেখা ফন্ট সাইজ 16, এটা cm সেন্টিমিটার, mm মিলিমিটারস, ইন ইঞ্চি, px পিক্সেল। তারপরে এখানে ভাগটা করে দিছে, এখানে করছে pc, pt হচ্ছে কি pt, এগুলো সবই pt। যাই হোক, em relative to the font size of the element, 2em means 2 times of the size of the current font। 2em বলতেছে কি, 1em বলতেছে না নরমাল যে ফন্ট সাইজ, এটা 2em হচ্ছে নরমাল যে ফন্ট সাইজ তার কি দ্বিগুণ। নরমাল ফন্ট সাইজ কোনটা? যেটা আমাদের দেখার পরে আসে 16 ডিফল্ট 16 আসে। ডিফল্ট হচ্ছে একটা পি এর আসে কি 16 আসে। অর্থাৎ এখানে ডিফল্ট আপনার ওই 16 বা 14 বলা যাবে না। এখানে বলছে ভালো করে বুঝেন, মানে এই ইউনিটগুলো মানে বুঝে রাখেন, যে আমরা তো অনেক সময় ইউনিট ইউজ করব, তার মানে কি 2em means 2 times the size of the current font। এখন মনে করেন আপনার H1 নিলে এটার ডিফল্ট একটা সাইজ আছে, পি এর একটা ডিফল্ট সাইজ আছে, এই ডিফল্ট সাইজের
আপনি মনে করেন যে যদি একটা H1 এর মধ্যে 2M, তাহলে H1 এর ডিফল্ট সাইজ যদি হয় মনে করেন কথার কথা যদি 36 পিক্সেল, তাহলে এটা 2M মানে কি এটা ডাবল। হ্যাঁ, এবার একটা পি যদি হয় 16, তাহলে 2M মানে কি ডাবল। ওকে, এটা তো বুঝলাম, ইএমটা বুঝলাম আমরা। হ্যাঁ, দেন এখান থেকে আরইএমটা একটু বুঝেন, রিলেটিভ টু ফন্ট সাইজ অফ দ্য রুট এলিমেন্ট। রিলেটিভ টু ফন্ট সাইজ অফ দ্য, এইখানে একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু আছে, রুট এলিমেন্ট। রুট এলিমেন্ট আমরা বুঝি নাকি? রুট হচ্ছে HTML। দ্যাট মিন্স আমরা HTML কে ইউজ করে ফন্ট সাইজটা কন্ট্রোল করতে পারি। HTML কে ইউজ করে ফন্ট সাইজটা কন্ট্রোল করতে পারি। এটা একটু বুঝতে, এটাকে সবাই একটু বুঝেন তো, এটা দেখেন তো, রিলেটিভ টু দ্য ফন্ট সাইজ অফ দ্য রুট এলিমেন্ট। রুট এলিমেন্ট কোনটা? HTML। এখন মনে করেন যে হচ্ছে যে আমরা যদি HTML এ কোনো একটা ফন্ট সাইজ দেই, মনে করেন এখানে এসে একদম আমরা কি এটা ওই কমন সেল টুল ধরে না কিছু অ্যাস্টার দিয়ে আবার ইউনিক সেল টুল লিখে আমরা একইভাবে যদি আমরা যদি HTML দিয়ে কোনো একটা সেল টুল লিখতে পারি, লাইক এরকম, এখানে কিছু প্রপার্টি ভ্যালু দিলেও সেগুলো কোথাও না কাজ করবে। কোনগুলো কাজ করবে? যেগুলো হচ্ছে কি এভাবে রুট এলিমেন্ট থেকে রিলেটিভ হয়ে কাজ করে। রুট এলিমেন্ট থেকে কি রিলেটিভ হয়ে যদি যে প্রপার্টিগুলো কাজ করে বা যে সিলেক্টরগুলো কাজ করে সেগুলো সাপোর্ট আমরা কি এই সিলেক্টর থেকে নিতে পারবো আমরা। হ্যাঁ, এরকম একটা সিলেক্টর প্রপার্টি ভ্যালু হচ্ছে যে ফন্ট সাইজ। ফন্ট সাইজটা আপনার হচ্ছে কি এই রুট এলিমেন্ট থেকে কাজ করে যদি আমরা ইউজ করি হচ্ছে যে কি আরইএম ইউজ করলে যে সাইজটা দিব সেই সাইজটাকে রুট এলিমেন্ট থেকে ধরে কাজ করতে পারবে। এবার দেখেন তো, মানে লজিকটা বোঝার চেষ্টা করেন সবাই। এখন এই যে আমার একটা এক্সাম্পল ছিল, একটা প্রবলেম ছিল যে হচ্ছে স্ক্রিন সাইজ অনুযায়ী এগুলারে চেঞ্জ করতে হচ্ছে। এরপর আপনাদেরকে আমি এই একটা সাইট এক্সাম্পল দিয়ে বললাম যে এখানে লটস অফ কন্টেন্ট আছে আমাদের, আবার আমাদের 5-6টা স্ক্রিন আছে আলাদা আলাদা। তো তাহলে এখানে যদি কোড করতে হলে মিনিমাম আপনার দেখা যায় এই সাইডে যদি করি আমরা দেখা যায় 15-20 জায়গায় আপনার যে ফন্ট সাইজ লিখতে হবে। এটা সো টাফ, সমস্যা ব্যাপার। এখন যদি আমরা এটা না করে আমাদের কথার কথা ধরেন যে হচ্ছে যে আমি লিখে দিলাম HTML এর মধ্যে এসে ফন্ট সাইজ, কথার কথা এটা জাস্ট 16 পিক্সেল মনে করেন লিখলেন, তাহলে আমাদের ডিফল্ট আপনার সব জায়গায় 16 পিক্সেল। হ্যাঁ, এবার হচ্ছে যে আপনি এই স্ক্রিনে এসে এই ছোট স্ক্রিনে এসে আপনি লিখে দিলেন কি HTML এর জন্য লিখে দিলেন মনে করেন 10 পিক্সেল, তাহলে সব জায়গায় 10 পিক্সেল হয়ে গেল অটোমেটিক্যালি। স্যার ওইখানে যে 16 পিক্সেল নিলাম তাইলে ওটা তো নরমাল এটা ডিফল্ট সবার জন্য। হ্যাঁ, আর এটা হচ্ছে যে আপনার এই রেঞ্জের জন্য, এই রেঞ্জের বাইরে এটা যাবে না। হ্যাঁ, এই রেঞ্জের মধ্যে। তাহলে যেটা হবে এটা করলে যেটা সুবিধাটা পাওয়া যাবে যে আমরা যে জায়গা যে আলাদা আলাদা না বলে এক জায়গায় বললে কি ফুল স্ট্রাকচারে হয়ে যাচ্ছে, এর একটা বিষয় আর কি। হ্যাঁ, সেগুলো সলিউশন আছে, আমি সেগুলো সলিউশন দিচ্ছি, সেগুলো সলিউশন যাচ্ছি। এই সলিউশন এটু তো ক্লিয়ার। তাহলে আমরা অনেক কম কোড করে আলাদা আলাদা স্ক্রিনের জন্য কি ফন্ট সাইজটা আমরা চেঞ্জ করে ফেলতে পারছি, খুব স্মুথলি হয়ে যাবে এটা। জাস্ট আপনি হচ্ছে প্রতিটা ব্রেক ফন্টের যে HTML দিয়ে ফন্ট সাইজটা বলে দিবেন। হ্যাঁ, HTML দিয়ে ফন্ট সাইজটা বলে দিবেন। কিন্তু এবার এখানে দেখেন তো 10 পিক্সেল মানে এক্স্যাক্টলি 10 পিক্সেল মানে ফিক্সড অ্যামাউন্ট। আর ফিক্সড অ্যামাউন্ট বললে আবার ইজমাল যেটা বলতে লাগছিল যে ওই যে প্রবলেম যে আমার কোথাও হেডিং লাগতেছে, কোথাও পি লাগতেছে, কোথাও মুখ লাগতেছে, তাহলে এই যে ভেরিয়েশনটা আমরা কিভাবে দিব? এটা একটা ইস্যু না? মানে HTML থেকে দিলে তো এটা ফিক্সড হচ্ছে, শুধু HTML এর ক্ষেত্রে হচ্ছে, তাহলে ভেরিয়েশনটা কোথায় দিতে পারবো আমরা? এবার ভেরিয়েশনটা দেওয়া দরকার। এই ভেরিয়েশন দেওয়ার জন্য 1.5 গুণ হবে, হ্যাঁ, 2.75% হবে। এবার এখানে কিছু ক্যালকুলেশন করতে হবে আর আমাদের ইউজ করতে হবে এই যে একটা ফিক্সড অ্যামাউন্ট, এই ফিক্সড অ্যামাউন্ট থেকে বের হয়ে এসে আমাদেরকে ইউজ করতে হবে আরইএম। ইউজ করতে হবে কি আরইএম। লাইক মনে করলাম যে হচ্ছে যে আপনার এখানে ফন্ট সাইজ ইকুয়াল টু কত? 16 পিক্সেল। হ্যাঁ, এবার হচ্ছে যে এখানে 1 আরইএম, এটা আমরা নরমালি হচ্ছে 1 পিক্সেল সমান কত এটা বুঝি। 1 পিক্সেল সমান কত? হ্যাঁ, 1 ফুট। এটা আসলে অ্যাকচুয়াল হিসাব আসলে দেওয়া মুশকিল, বেশ মুশকিল। তবে আপাতত ধরে রাখা হচ্ছে কি এরকম ডট 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 গুলো হচ্ছে কি 1 পিক্সেল। নরমালি হচ্ছে যে আমরা ওই যে মোবাইল কেনার সময় এখানে সবাই দেখেন পিক্সেল ডেনসিটি ওই এত ইনটু এত এত ইনটু এত। এখন মনে করেন যে এই মোবাইলগুলোতে প্রচুর পিক্সেল আছে, এখানে কাউন্ট করা পসিবল না আমাদের পক্ষে। তো আপাতত ধরেন যে এরকম অসংখ্য ডট 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 গুলো হচ্ছে একটা পিক্সেল। হ্যাঁ, পিপিআই। ওকে, ফাইন। এখন হচ্ছে যে এই বিষয়গুলো থেকে বের হয়ে আমরা যদি একটু আরইএম এ যাই, আরইএম ইকুয়াল টু যদি মনে করেন যে লেখে যে 16 পিক্সেল, তাহলে আমরা একটু কি একটা স্পেসিফিক একটা হিসাব নিকাশ কিন্তু পাই। তার বুঝতে পারছি এক আরইএম ইকুয়াল টু 16 পিক্সেল। তাহলে আরইএম এর হিসাবটা কিন্তু আমরা বুঝি না, একটু আরো বেশি ক্লিয়ার হয় আমাদের সামনে। আরইএম টা স্যার বুঝে নাই, এটা একটা ইউনিট।
মেজারমেন্টের একটা ইউনিট পিক্সেল যেরকম একটা ইউনিট, আপনার 1 পিক্সেল 2 পিক্সেল দিলে আপনার কি একটা আপনি মেজারমেন্ট করতে পারতেছেন, একইভাবে আরইএম একটা ইউনিট যেটা দিয়ে আপনি মেজারমেন্ট করতে পারবেন। ওকে, এটা সমান সমান কতটুকু? 1 আরইএম এগুলো 16 পিক্সেল ডিফল্ট সাইজ। 1 আরইএম এগুলো কত? 16 পিক্সেল। এটা কিন্তু ডিফল্ট সাইজ এটা। হ্যাঁ, এবারে ডিফল্ট সাইজ থেকে বের হয়ে আমরা এটা কিভাবে কি কাস্টমাইজ করতে পারি সেটা আমরা একটু দেখি। এটা একটু সবাই বুঝে না একটা 1 আরইএম এর তো কত? ওকে, আমি বললাম কি 1 আরইএম ইকুয়াল টু 16 পিক্সেল। তো এখন তাহলে যদি এটা যদি হয়, আমাদের আগে যেটা ছিল হচ্ছে যে এখানে ছিল হচ্ছে কি 50 পিক্সেল, নাকি আরো বেশি ছিল মনে হয়, কেন নেই, তাহলে এখানে ছিল 30 পিক্সেল। ওকে, 50 পিক্সেল 30 পিক্সেল এটা ছিল আমাদের আগের কন্ডিশন। এইভাবে থাক, একটু এখানে আসলাম আমরা। এটা হচ্ছে আমাদের আউটপুট। হ্যাঁ, আরইএম এর কি সুবিধা, যে রুলা বলছে আরইএম এর কি সুবিধা, সেই সুবিধাটা আমাদের জানতে হবে একটা। হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করেন এগুলো, অল্প একটু টপিক। এখানে আমরা যদি হেডারে আসি, এই জন্য সাইজ কত এখন? 50 পিক্সেল। হ্যাঁ, ছোট স্ক্রিন, তাও এটা কত? 50 পিক্সেল। মানে এটা সব স্ক্রিনে কি ফিক্সড একটা কি ফন্ট সাইজ, ফিক্সড একটা ফন্ট সাইজ। এখন আমরা কি করলাম, ফিক্সড ফন্ট সাইজ থেকে বের হয়ে এখন যদি মনে করেন যে আমার অন্য স্ক্রিনে অন্য ফন্ট সাইজ দরকার হয়, তাহলে কি করতে হবে? ওই যে যেটা বলছিলাম আর কি, জাস্ট সিম্পল আমরা যেটা করতে পারি যে আমার এই স্ক্রিনে এসে কি আরেকবার আমরা কি এই সিলেক্টরগুলো লিখবো, লিখে হচ্ছে যে এখানে লিখতে পারি আমি এই ছোট স্ক্রিন যেটা, এখানে হতে পারে আমার হেডিং এর যদি আমি রাখবো হয়তো বা কথার কথা কি 26 পিক্সেল, আর হচ্ছে যে পিএর জন্য রাখবো হচ্ছে কি 16 পিক্সেল। জাস্ট কথার কথা একটা ধরেন, তাহলে 0 থেকে 767 স্ক্রিনটা আমরা একটু দেখি কি অবস্থা। তাহলে 767 না, এটা 700 দিলাম, না ছোট হয়ে গেছে, কোনো প্রবলেম নাই। কিন্তু ওই যে বললাম লটস অফ ফন্ট সাইজ, এটা ইস্যু। কিন্তু আমাদের কাছে এমন একটা ইউনিট আছে যেটাকে বলা আরইএম। এটা হচ্ছে কি প্যারেন্ট থেকে রিলেটিভ হয়, প্যারেন্ট থেকে যদি প্যারেন্টের কোনো মেজারমেন্ট থাকে সেটা কি ক্যাচ করে নিয়ে নেয়, রিসিভ করে নিয়ে নেয়। আমাদের প্যারেন্ট বলতে কি বা রুট এলিমেন্ট কোনটা? রুট এলিমেন্ট হচ্ছে কি HTML। এন্ড HTML মধ্যে আমরা যদি বলতে পারি প্যারেন্টের সাথে রিলেটিভ তো স্যার পার্সেন্টেজ না, আপনার হচ্ছে যে আরইএমটা হচ্ছে যে আপনার প্যারেন্ট থেকে হচ্ছে কি রিলেটিভ করে, প্যারেন্ট থেকে নিয়ে নেয়। মানে প্যারেন্ট এই হচ্ছে কোনটা? HTML। নরমালি হচ্ছে আমাদের এই যে হলো ফিক্সড, পিক্সেল হলো ফিক্সড, আপনি যাই দিবেন তাই। কিন্তু হচ্ছে যে এখন মনে করেন আমরা আরইএম ইউজ করি, আর প্যারেন্টের মধ্যে কোনো আমরা যদি ফন্ট সাইজ বলে দিই, সেটা হচ্ছে যে সে রিসিভ করে নিয়ে নেবে। হ্যাঁ, ওকে, যারা খেয়াল করতেছেন না একটু দেখেন, পরে এটা বুঝবেন না। আর এটা এবার আমি আরইএম এ মুভ করে পিক্সেল থেকে কিসে মুভ করব? আরইএম এ মুভ করব। আমি দিলাম কি 150 আরইএম, এখানে দিচ্ছি হচ্ছে কত? 30 আরইএম। এটা অনেক বড় হয়ে যাবে স্যার। ফন্ট সাইজটা কত প্লিজ এখন আমরা? হ্যাঁ, আমি ওটা যাচ্ছি, এগুলো একটু অফ করে দিই, এগুলো এখন আর লাগবে না আমাদের, উপরে যাই। নরমালি 1 আরইএম এগুলো কত? এটা আমি কমন করে রাখছি, এটা কোনো কাজ করবে না। হ্যাঁ, 1 আরইএম এর ডিফল্ট হচ্ছে কত? 16 পিক্সেল। তাহলে 16 ইনটু হচ্ছে যে, আচ্ছা 16 ইনটু হচ্ছে এখানে কত হতে পারে? তাহলে 50। তাহলে অনেক বড় একটা অ্যামাউন্ট। তো তাহলে 16 ইনটু 30 দিলে এটা অনেক কি বড় একটা অ্যামাউন্ট, দেখেন বিশাল হয়ে গেছে এটা। আচ্ছা, এবার যদি আমি আপনাদের বলে দিই হচ্ছে যে 16 হচ্ছে যে এখানে আমি এই 50 আরইএম ইনটু 16 এটা হিসাব নিয়ে না করে আমি বললাম যে এখানে আমার কি 30 আরইএম দরকার, তাহলে 30 ইনটু 16 আবার এটা ক্যালকুলেশন করতে হবে না? 16 ক্যালকুলেশন করা একটু ডিফিকাল্ট না একটু, মানে নরমালি হচ্ছে একটু যদি ওই 10-20 এরকম থাকতো তাহলে খুব সহজে কিন্তু হিসাব করা যেত। যদি এমন হতো 16 মানে 1 আরইএম হলে 16 না হয়, যদি 1 আরইএম 10 হতো তাহলে ক্যালকুলেশনটা আরো ইজি হতো না? তাহলে 30 ইনটু 10 তাহলে 300 খুব সহজে বের হয়ে যাচ্ছে নাকি? আর যারা ম্যাথ এক্সপার্ট তারা তো হচ্ছে যে যা দিবে তাই দিয়ে পারবে। এজন্য আমরা রুট এলিমেন্টে যেটা করব, এই 1 আরইএমটার একটা সেট করে দেব। মানে আরইএম এর আরেকটা সুবিধা হচ্ছে যে কি 1 আরইএম এর যে ডিফল্ট ভ্যালু এটা আমরা চেঞ্জ করতে পারবো চাইলে। 1 আরইএম এর যে ডিফল্ট ভ্যালু আমরা এটা চাইলে কি চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে যে বড় সুবিধা। কি সুবিধা? আমরা 1 আরইএম এর কি ভ্যালুটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি, রাইট? হ্যাঁ, কম বেশি করতে পারি। আচ্ছা, এবার একটু দেখেন তো আপনারা এখানে 1 আরইএম ইকুয়াল টু যদি 16 পিক্সেল হয়, হ্যাঁ, অথবা 16 পিক্সেল ইকুয়াল টু যদি 1 আরইএম হয়, একই তো কথা। হ্যাঁ, একই কথা না? আরইএম। আচ্ছা, এখন আমরা হচ্ছে যে এখানে এটা ধরেন যে হচ্ছে যে আপনার রাখলাম না 1 আরইএম ইকুয়াল টু কত? 16 পিক্সেল। আর 16 পিক্সেল ধরলে তো 100%। কত ধরলেন? 100%। ওই যে আমি একটা ক্লাসে সেটা বলছিলাম, ওই যে হাসান ভাইরা দেখছিল 1 আরইএম ইকুয়াল টু আমি ধরলাম যে হচ্ছে মানে 10 পিক্সেল ধরলাম, আমরা ম্যাথ ধরি না আমরা, তাহলে এটা কত পার্সেন্ট হবে?
না এটা 100% না 1 rm ইকুয়াল টু যদি 1 আর 16 পিক্সেল হয় 16 পিক্সেল সমান যদি কত 100% হয় এবার ধরলাম হচ্ছে 1 rm এর 10 পিক্সেল তাহলে এটার পার্সেন্টেজ কত 62.5 এটা তো 62.5 এটা হচ্ছে ভাগের ফর্মুলা মানে আপনি যেটা চাচ্ছেন ডিফল্ট যেটা সেটার আগে এটাতে ভাগ করবেন ভাগ করে হচ্ছে কি যে রেজাল্ট হবে সেটার সাথে আপনি 100 দিয়ে গুণ করুন তাহলে পার্সেন্টেজ বের হয়ে যাবে ওকে এটা হচ্ছে যে ঝামেলা এই ঝামেলা কিছু না এটা ফর্মুলাটা জাস্ট খেয়াল রাখেন সরল অঙ্ক বুঝছেন? এটা হচ্ছে 62.5 62.5% তাহলে 62.5% কত 10 পিক্সেল আর খাবে না 10 পিক্সেল ইকুয়াল তো কত তাহলে 1 rem 10 পিক্সেল ইকুয়াল তো কত 1 rem আবার এখানে হিসাবটা বুঝেন অনেকে খেয়াল করতেছেন না এবার আমি বললাম কি ফন্ট সাইজ ইকুয়াল টু 62.5% এইভাবে যদি আমরা দেই তাহলে ফন্ট সাইজ মানে হচ্ছে কত আর একটু দাঁড়ান 62.5% মানে এখানে কোনো কিছু আছে rem বা এটা সেটা কিছু আছে এখানে নাই জাস্ট 62.5% ওকে পার্সেন্ট না স্যার পিক্সেল পার্সেন্ট 62.5% আবার আগের কথায় আসি 1 rm হলো কত 16 পিক্সেল ডিফল্ট 16 পিক্সেল এবার আমরা ক্যালকুলেট করলাম কি যদি হচ্ছে যে 1 rm হলো 10 হয় তাহলে এটার পার্সেন্টেজ কত 62.5 তাহলে এটা ফন্ট সাইজ ইকুয়াল টু কত 62.5% কার জন্য HTML এর জন্য HTML এর যে ফন্ট সাইজ এটা হচ্ছে যে আপনার যদি rem ইউজ করি সে rem রুট থেকে এটা ক্যাচ করে নিয়ে নেবে HTML এর যে ফন্ট সাইজ থাকবে এটা যদি আমরা কোন একটা এলিমেন্টের মধ্যে যদি rem ইউজ করি তাহলে হচ্ছে কি হবে ওই 62.5% এটা কি নিয়ে নেবে এটা ক্লিয়ার আমরা তো এটা এবার যদি এটা হয় কথা বলতে যদি এটা হয় তাহলে এর পর থেকে ফন্ট সাইজ আপনি 62.5% দেওয়ার পর থেকে আপনার কাছে যেটা হবে সেটা হচ্ছে কি 1 rem ইকুয়াল টু 10 পিক্সেল 1 rem ইকুয়াল টু কত গণনা বুঝছেন সবাই দেখেন আমি আবার রিপিট করতেছি এটা হচ্ছে 1 rem ইকুয়াল টু 16 পিক্সেল 100% আর বললাম কি না 1 rem ইকুয়াল টু আমরা ধরে নিলাম 10 পিক্সেল তো হয় এটা পার্সেন্টেজ হচ্ছে কত 62.5 আর এটা ফর্মুলা হচ্ছে কি এটা এই ফর্মুলা আপনি কি এটা বের করতে পারেন যে পার্সেন্টেজ চান সেটা আপনি ফর্মুলা অনুযায়ী কি বের করতে পারেন এইভাবে যদি আপনি ফন্ট সাইজ ইকুয়াল টু কি 62.5% তে লিখে দেন রুট এলিমেন্টের মধ্যে তাহলে নেক্সট থেকে আপনি যখন rem ইউজ করবেন তখন 1 rem ইকুয়াল টু হবে কত 10 পিক্সেল ক্লিয়ার আচ্ছা আবার এখানে দেখেন তো আপনি দিলেন কি ফন্ট সাইজ ইকুয়াল টু কত 50 rem 30 rem 50 rem ইকুয়াল টু কত তাহলে এখন এখানে 500 পিক্সেল 30 rem ইকুয়াল টু 300 পিক্সেল ইজি হয়ে গেল না ব্যাপারটা আমাদের জন্য তাহলে আমরা এটা ভাঙিয়ে নিয়ে আসার একই কারণ সহজভাবে যাতে সহজভাবে ক্যালকুলেশনটা করতে পারি মানে 16 দিয়ে গুণ করা একটু টাফ মানে যখন প্রতিবার ক্যালকুলেটর লাগবে আমাদের অনেকেরই ম্যাক্সিমাম ক্যালকুলেটর লাগবে বাট এখানে ক্যালকুলেটরটা আমার মনে হয় না লাগবে এটা যদি হয় প্রথমে যে এখানে 16 পিক্সেল আছে হ্যাঁ। কিন্তু আমরা ধরতে পারতাম না যে ওইটাই 10 পিক্সেল ওইটাই ধরলাম আসলে না ওইখানে ধরলে এটা ফিক্স হয়ে যাবে আবার ওটাকে একটা ওটা যদি ধরে হ্যাঁ ওটাকে ধরলে এটা ফিক্স হয়ে যাবে আমরা ফিক্স চাচ্ছি না ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ফিক্স চাচ্ছি না অটো হবে এগুলো আমরা যেভাবে করি আমাদের হ্যাঁ। কোয়ালিটি থাকে আর আমাদের এটা স্ট্যান্ডার্ড মানে এটা তো অনেক হাই কোয়ালিটি এটা হ্যাঁ ওকে এভাবে করে এটা তো হাই কোয়ালিটি এটা জান না অনেকে এগুলো ওকে এটা যদি হয় এবার আমি এখানে বললাম কি ফন্ট সিকিউরিটি আমরা এই যে rem টা নরমালি তো ম্যাক্সিমামে পিক্সেল ইউজ করে যে rem এগুলোর অনেক সুবিধা আছে তারপর হচ্ছে bw bh এই যে bw bh এগুলোর অনেক সুবিধা আছে এগুলো অনেকে জানে না এগুলো ইউজ করে না আপনি জানেন কাজ করেন জানবেন দেন এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় দেখেন আর এখানে 50 দিলাম 30 দিলাম হ্যাঁ আচ্ছা আর এখানে আসেন আগে থেকে দেখেন কমে গেছে এটা যদি বিশ্বাস না হয় এখানে একটু আসেন আমি এখান থেকে জাস্ট HTML টা উঠে দিলাম বড় হয়েছে না অনেক তার মানে কি এগুলো আসলে কাজ করতেছে আমরা যা দিয়ে আসছে এটা আসলে কাজ করতেছে ক্যালকুলেশন ঠিক আছে ক্যালকুলেশন ঠিক আছে বাট কাজ করতেছে এখানে এটা কিন্তু 50 rm আছে এটা হ্যাঁ, এটা কিন্তু কোনো চেঞ্জ নাই এবার দেখেন ওই যে আমার যে লজিক স্ক্রিন অনুযায়ী আমি খুব সহজে সিম্পলি চেঞ্জ করে দেব স্ক্রিন অনুযায়ী কি খুব সহজে সিম্পলি চেঞ্জ করে দেব এটা কি পসিবল এবার দেখেন 50 rm এ থাক এখানে কি 30 এ থাক আমি এগুলো ধরবো না স্ক্রিন বাই স্ক্রিন যে h1 এর সাইজ কত p এর সাইজ কত d এর সাইজ কত অমুকের সাইজ কত তমুকের সাইজ কত আমি এটা বলবো না বাদ জাস্ট কি করবেন HTML টা ধরবেন ধরে এখানে অ্যাপ্লাই করেন আপনি ক্যালকুলেট করেন আপনি হচ্ছে 1 rem ইকুয়াল টু এই স্ক্রিনের জন্য কত রাখবেন আপনি 1 rem ইকুয়াল টু এই যদি 10 ছিল কি ডিফল্ট স্ক্রিনের জন্য তাহলে এই যে 0 থেকে 767 যেটা এই স্ক্রিনের জন্য আপনি কি ফন্ট সাইজ
কত পার্সেন্ট রাখবেন? 1 আরএম সমান 62 তো ওই অনেক বড় হচ্ছে। 40% আমাদের 40% ধরেন, কথার কথা, ওকে ফাইন, আপনাদের এটা 40%। যদি 40% হয় তাহলে হচ্ছে 40% এগুলোটা আসলে কত পিক্সেল এটা একটু বের করে নিলে আমার জন্য বুঝতে সুবিধা হতো। এটা হিসাব করেন তো। 16 গুণন 40 তা 16 32 32 গুণন 640 পিক্সেল। আরে না, 1 আরএম সমান যদি এত পিক্সেল। আচ্ছা আমরা এখানে হচ্ছে 45 দিই, 45 ইকুয়াল টু হচ্ছে 7.2 পিক্সেল। ও এটা পার্সেন্ট, এটা পিক্সেল। 45 ইকুয়াল টু হচ্ছে যে 7 পয়েন্ট, আমরা হিসাব করে রাখছিলাম আমি এগুলো, হ্যাঁ 7.2 পিক্সেল। আর এটা বেস হচ্ছে কত? বেস কত হিসাব করতেছি আমরা? যে 16 থেকে হিসাব করতেছি, হ্যাঁ 45 ইকুয়াল টু কত পিক্সেল? 7.2 পিক্সেল। তাহলে এখানে 1 আরএম ইকুয়াল টু 7.2 পিক্সেল। আর এইভাবে এটা ক্যালকুলেট হবে, এটা ক্যালকুলেট হয়। এখানে একটু আসেন এই স্ক্রিনে, 0 থেকে 766 দেখুন যে এখানে অটোমেটিক্যালি কি আপনার এই ফন্টগুলো ছোট হয়ে গেছে। আমরা যদি একটু এখানে দেখি যে হচ্ছে যে একটু এখানে HTML আসি, এখন দেখ কত পাচ্ছে এটা 45%। তার মানে কি কাজ করতেছে। এখন অ্যাকচুয়ালি আপনি হিসাব নিকাশে আসেন, এখন ফন্টগুলো তো বড় বড় আসলে আমরা যেগুলো নিছি, মানে অনেককে এখানে নিলাম কত 30, ওখানে নিলাম কি 50, তাহলে এটা আসলে অনেক বড়। তাহলে আমি চাচ্ছি হেডিং এর সাইজ থাকবে হচ্ছে কি 50 পিক্সেল। তাহলে আমি দিতে পারি এখানে কত 5 আরএম ইকুয়াল টু 50 পিক্সেল, খুব ইজিলি। আমার মেইন স্ক্রিনটা বেশি দরকার, মেইন স্ক্রিনটা যদি আমি ঠিকঠাক মেজারমেন্ট করতে পারি ওগুলো অটোমেটিক্যালি কি আবার সাইজে চলে আসবে। আর এটা চাচ্ছি হচ্ছে আমি 20 পিক্সেল দিব, তাহলে দিতে পারি কত 2, রাইট? এখানে তো সুন্দর করে হয়ে যাচ্ছে এটা। এবার আপনি একটু বড় করেন এটা 700, ওকে 800তে আসেন, ধুম করে বড় হয়ে গেছে। একটু এখানে খেয়াল করেন যারা দেখতে পাচ্ছেন সামনের দিকে আসেন, HTML ইকুয়াল টু কত 62%, আর এখানে আসলে 45%। আর 45% অনুযায়ী এইগুলো অটোমেটিক্যালি কি হয়ে যাবে আপনার এখানে যে H1 থাকবে বা যে কোনো ফন্ট থাকবে না কেন, যদি সেটা কি আরএম দিয়ে আমরা লিখি তাহলে অটোমেটিক্যালি এগুলো রিসার্চ হয়ে যাচ্ছে। তাহলে সুবিধাটা কি হচ্ছে বলেন তো রুল ভাই? যতগুলো ফোন আছে আমার কোনটা আলাদাভাবে দেয়া লাগবে। হ্যাঁ, আমার এখানে এরকম একটা প্রফেশনাল সাইট বানাতে গেলে অনেক জায়গায় আপনার ফন্ট সাইজ লিখতে হবে ডিফল্ট স্ক্রিনে, অন্য স্ক্রিনগুলোতে যে আর ফন্ট সাইজ লিখতে হবে না। স্যার এটা তো শুধুমাত্র রুট root- H1 এরকম একটা শুধুমাত্র রুট এলিমেন্টে যে জাস্ট বলে দিবেন কি আপনি 1 আরএম ইকুয়াল টু কত পার্সেন্ট এটা ধরে ধরে জাস্ট বলে দিবেন, 1 আরএম ইকুয়াল টু কত পার্সেন্ট ধরে ধরে বলে দিবেন, তাহলে কি আনাপ অটোমেটিক্যালি সবগুলো রিসার্চ হয়ে যাবে। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে ফাইন, ডাবল স্কুল থাক, বাদ না এক পাশে ফালাই দিন এটা। আচ্ছা আমরা আরেকটা স্ক্রিন দেখি। এখানে নিয়ে হচ্ছে রুট এলিমেন্ট নিয়ে হচ্ছে যে 55% নিয়ে এখানে 55%, 55% হচ্ছে 8.8, 8.8%, হ্যাঁ। আর যদি আমরা যদি বড় স্ক্রিনটাতে আসি 768 উপরে স্ক্রিনটাতে যাই, আর এখানে দেখেন রুট এলিমেন্ট কত আছে আমাদের এখানে 45, এখানে আসে দেখেন 55 হয়ে যাচ্ছে এখন। ওকে, কারণ আমরা এখানে নিচে কত 55% নিচে, আমরা এখানে 50% ইকুয়াল টু 80.8%, 8 পিক্সেল। এটা কোথায় পাচ্ছে? এই ফর্মুলা থেকে আমরা পাচ্ছি, হ্যাঁ। না না, এটা জাস্ট বোঝানোর জন্য যে এটা কত পিক্সেল আমরা নিচ্ছি, আপনাদের জাস্ট বোঝানোর জন্য এখানে লিখে রাখছি, আর কিছু না। খেয়াল থাকবে এটা। হ্যাঁ, এটা হচ্ছে চেষ্টা করে এটা অ্যাপ্লাই করবেন। এখন যদি এটা প্র্যাকটিস নিয়ে আসেন তাহলে হচ্ছে যে আমাদের এই মানে প্রফেশনাল কাজগুলোতে বেটার হবে। এখন নেক্সট আমাদের যে কাজগুলো হবে এগুলোতে হচ্ছে আমি ট্রাই না করলে আপনারা খেয়াল রাখবেন ট্রাই করানোর জন্য, যে একটা হচ্ছে কি ভেরিয়েবল, একটা হচ্ছে কি ফন্ট সাইজ, এরপর হচ্ছে যে কি বিউ এগুলো, হ্যাঁ বিউ বিডব্লিউ বিএস এগুলো একটু যাতে আমরা ট্রাই করতে পারি। শুধুমাত্র HTML এ এসে ফন্ট সাইজটা আপনি কি পার্সেন্টেজে ধরে নেবেন, হ্যাঁ। আর এগুলো আরএম দিয়ে কাউন্ট করবেন, আরএম দিয়ে কাউন্ট করলে ওই যে এখানে যে পার্সেন্টেজ থাকবে সেটা অনুযায়ী 1 আরএম 2 আরএম এগুলো কি ক্যালকুলেট হবে, ক্যালকুলেট হয়ে আমাদেরকে এটাকে সুন্দর করে ইয়াতে দিয়ে দিবে। আর বিভিন্ন স্ক্রিনে যে আর এগুলোর জন্য আমাদের যে ফন্টগুলো থাকবে এগুলোর জন্য কি এগুলো বারবার করে ফন্ট সাইজ এত পিক্সেল অত পিক্সেল করে কিছু বলে দিতে হবে না, খালি পার্সেন্টেজ বলে দিলেই হবে। হ্যাঁ, শুধু রুট এলিমেন্টের মধ্যে পার্সেন্টেজ বলে দিলে হবে। জি, আমরা তো এখানে P অথবা H1 এইগুলোর জন্য নিছি, তাহলে স্যার P মানে ওই স্ক্রিনের পুরোর জন্য এরকম হবে নাকি আলাদা আলাদা করতে হবে? P1 এর জন্য এত পার্সেন্ট না না লাগবে না, শুধু রুটের জন্য, শুধু রুটে বলবেন, শুধু রুটে। আর নরমালি তো আপনি ফন্ট সাইজগুলো তো অন্যগুলোতে বলবেনই কত আরএম কত আরএম, মানে আরএম মানে পিক্সেল মনে করেন আপনি, আর পিক্সেল ইউজ করতে না ওরকমই
আর পি তে কি যাচ্ছেন, স্মলে কি যাচ্ছেন, স্ট্রং কি যাচ্ছেন, সেটা তো আপনি বলে দিবেন আরইএম দিয়ে। আর আরইএমটাও এটার সাথে জাস্ট মাল্টিপ্লাই হয়ে যাবে। P1 এর জন্য বলা লাগবে, P এর জন্য বলা লাগবে, H1 এর জন্য বলা লাগবে না। আপনি জিনিসটা বুঝতেছেন না। দেখেন নরমালি আপনি ফন্টের এত বড় যাচ্ছেন, তাহলে আপনি এটার বড় করার জন্য পিক্সেল দিবেন না, হ্যাঁ 100 পিক্সেল। হ্যাঁ তো এটা ওইটাই করতেছি আর কি। এখন 1 পিক্সেলের জায়গায় আমি জাস্ট আরইএম দিচ্ছি, আর আরইএম এর ক্যালকুলেশনটা হবে রুট থেকে। এই আশা করি ক্লিয়ার নাকি সুশান্ত? ওকে ফাইন, যদি ক্লিয়ার হয় এটা নিয়ে আর আমি কি ডিটেইলস কিছু আর বলবো না, জাস্ট আমরা একটু দেখে রাখলাম। তো এখন থেকে আমরা কি এইগুলো ইউজ করব? আরইএম ইউজ করব, আরইএম। এখন থেকে মেজারমেন্টের জন্য সবাই কি ইউজ করবেন? আরইএম। আর আর তাহলে ভালো হইতো। হ্যাঁ, আরইএম এর সাইজ কত আসতেছে আপনার? ফর ইকুয়াল টু আমরা কি পার্সেন্টেজ দিয়ে আমরা ক্যালকুলেট করে নিব, আর এই যে পার্সেন্টেজটা করলাম এটা ইকুয়াল টু কত? 10 পিক্সেল। ওকে কেমনে কমেন্ট করব? ওকে 10 পিক্সেল। হ্যাঁ, তাহলে 1 আরইএম ইকুয়াল টু 10 পিক্সেল। আর ফর্মুলা হচ্ছে কোনটা? এটা। ওকে, আমরা যেটা চাচ্ছি সেটার সাথে 16 কি ভাগ করব, আর ভাগফলের সাথে 100 গুণ করব, আর দেন পার্সেন্টেজটা সুন্দর করে বের হয়ে যাবে। আচ্ছা, এতটুকু সবাই ক্লিয়ার? আবার দেন আমরা আরেকটা ইম্পর্টেন্ট টপিক দেখি, আর দুটো টপিক দেখব ইম্পর্টেন্ট টপিক, এরপর আমরা বুটস্ট্র্যাপে চলে যাব। এটা আরেকবার একটু দেখি আমরা। হ্যাঁ, বুঝেন ইচ্ছা করে বুঝেন, দেখি, ইচ্ছা করে আমরা ইচ্ছা করে দেখুন। এটা আচ্ছা দেখেন, নিচে না, নিচে না, উপরে ওই উপরে হ্যাঁ, ক্যালকুলেশনটা দেখেন। হ্যাঁ একটা ক্যালকুলেশন করি স্যার আমরা। হ্যাঁ হ্যাঁ, করেন করেন। আপনি বলেন যে এত আরএম সমান এত হইলে এত এত হইলে এত কত। আর আচ্ছা, আপনি হচ্ছে 12 দিয়ে করেন তো, দেখি কত বের হয় আপনার। 12 10 আছে তো না? তাহলে 12 ভাগ 16 সোজা হিসাব। 12 625। হ্যাঁ, আপনার এই যে এখানে ক্যালকুলেটর আছে না পিসিতে, ক্যালকুলেটর, এই যে সোজা হিসাব। 75। হ্যাঁ, এটা মাঝে জীবনে খোলা হয় না সে অবস্থা। আচ্ছা, এই দেখেন, তাহলে হচ্ছে আমি চাচ্ছি কি 1 আরএম ইকুয়াল টু 12 পিক্সেল আমি দিব। তাহলে আমার জানতে হবে যে 12 পিক্সেল কত পার্সেন্ট, রাইট? তাহলে যেটা হচ্ছে 12 এই ভাগ 16। ওকে, এবার যে আউটপুট আসছে এটার সাথে 100 গুণ ইনটু 100, তাহলে 75%। তাহলে 12 পিক্সেল ইকুয়াল টু কত? 75%। তাহলে আমি যদি আরামসে যদি ফন্ট সাইজ 75% লিখি, তাহলে হচ্ছে আমার কি 1 আরএম ইকুয়াল টু হবে 12 পিক্সেল। খুব সিম্পল হিসাব। ওকে, একটুক যতটুক বুঝছেন, দোয়া হোক, একদম ক্লিয়ার হোক, আলহামদুলিল্লাহ। এরপরে জিনিসটা আসেন, আর রিডিং ফ্লোটা আমরা একটু বুঝি। রিডিং ফ্লো, এই যে আমাদের যে হচ্ছে যে এই ওয়েব ব্রাউজারগুলা, এগুলো হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য সার্ভার, একদম প্রথম দিক থেকে আমরা বলতেছিলাম। এই সার্ভার কি করে? আমরা যে হচ্ছে যে এরকম কোডগুলো করি, এই কোডগুলো হচ্ছে সে পরে ব্রাউজার পরে রেন্ডারিং করে আমাদেরকে এরকম একটা গ্রাফিক্যাল ইন্টারফেস দিয়ে দেয়। আমরা কিন্তু এখানে কোনো গ্রাফিক্যাল কাজ করতেছি না, কিন্তু সব জাস্ট কোড করতেছি। কোডটাই সে কি আমাদেরকে আউটপুটে এরকম একটা সুন্দর একটা আউটপুটে দিয়ে দেয়। এটাকে সে কি করে? রেন্ডারিং করে, কোডিং থেকে কি গ্রাফিক্যাল ইন্টারফেসে কনভার্ট করে দেয়, কোডিং থেকে গ্রাফিক্যাল ইন্টারফেসে কনভার্ট করে দেয়। এটা করার জন্য এই ব্রাউজারগুলো কি করে? অনেক কিছু করে। তার আগে আমরা বেসিক বিষয়টা বুঝি, মানে কোর বিষয়টা বুঝি। সেটা হচ্ছে যে ব্রাউজার আগে লাইন বাই লাইন কোড পড়ে, লাইন বাই লাইন কি করে? কোড পড়ে। এখন আমার যেটা আপনাদের বোঝানোর উদ্দেশ্য সেটা হচ্ছে ব্রাউজার কোড পড়ে কি হবে, ওই যে বললাম লাইন বাই লাইন। এটাই আপনার হচ্ছে আমরা যে আমাদের যে কোডগুলো আছে, এই কোডগুলো হচ্ছে ব্রাউজার সবসময় অলওয়েজ একদম, আপনি যতবার এখানে এসে রিলোড দিবেন না কেন, ততবারই ব্রাউজার একদম এখান থেকে শুরু করে এ টু জেড যা আছে সব কিছু পরে প্রতি লাইন বাই লাইন পরে, আর লাইন বাই লাইন আমাদেরকে কি আউটপুট দেয়। হ্যাঁ, খুবই ফাস্ট। এবার দেখেন এখানে হচ্ছে যে এখানে 448 লাইন আছে। আপনার এটা যদি 4048 লাইনের যদি কোড হয়, সেরকম কি সেকেন্ডের আগে আউটপুট দিয়ে দিবে আমাদের। ক্লিয়ার? তাহলে হচ্ছে ব্রাউজার কিভাবে কোডগুলো রিড করে? লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড, লেটার বাই লেটার, একদম সিঙ্গেল, কিচ্ছু বাদ দেয় না। একদম আবার যদি এরকম মানে যে HTML পড়লো তারপরে এখান থেকে পড়লো এরকম না, ব্রাউজার কিন্তু গোশ খায় না। হ্যাঁ, একদম লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড, একদম এখান থেকে। আমরা যদি না দেই স্যার, কি মাঝখানে যদি ধরেন একটা কার্লি ব্র্যাকেট দিলাম না, ওটার আউটপুট দেব না, দেখাবে না, দেখা না তো। সেটাই তো বলতেছি, মানে সিরিয়াল মতো সিরিয়াল বাই সিরিয়াল। হ্যাঁ, ইভেন হচ্ছে যে আপনার যদি আমরা CSS এ যাই বা JS এ যাই বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজে যাই না কেন, একই অবস্থা। লাইন বাই লাইন পরে
পরে হচ্ছে রেন্ডারিং করে হচ্ছে কি আমাদেরকে আউটপুট দিয়ে দেয়। এখন ব্রাউজারগুলো অবশ্যই কি HTML, ওই যে প্রথম থেকে বলতেছিলাম যে HTML একটা স্ট্রাকচার আছে, CSS এর স্ট্রাকচার আছে, বাই ডিফল্ট কিছু কিওয়ার্ড আছে, যেমন কি HTML একটা বাই ডিফল্ট কিওয়ার্ড, আবার ফন্টস একটা বাই ডিফল্ট কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলো ব্রাউজার চিনে দেখে আমাদেরকে কি গ্রাফিক্যাল ইন্টারফেসে আউটপুটটা দিতে পারে। আর এইটা চিনে দেখে হচ্ছে যে আমাদের হচ্ছে কি আমরা মনের মাধুরী মিশে কিছু লিখতে পারি না, আর সেটার কি আউটপুটও পাই না। অ্যাজ এ ট্যাগ, অ্যাজ এ প্রপার্টি, এরকম মনের মাধুরী মিশে আমরা কিছু লিখতে পারি না। ওকে, তো আমাদের ব্রাউজার কিভাবে কোড ট্রিট করে, লাইন বাই লাইন রিড করে, আর এটা করে সে কি করে আমাদেরকে আউটপুট দেয় গ্রাফিক্যাল ইন্টারফেসে। আচ্ছা, এই ব্রাউজারতে রিড করে বিধায় আমরা এটা কি বলতে পারি, সার্ভার বলতে পারি। আপনারা যদি এর আগে যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ যদি করে থাকেন, সি প্লাস প্লাস অথবা হচ্ছে পাইথন বা অন্য কোনো, দেখবেন যে হচ্ছে যে আপনার পাইথনের জন্য মেবি লাগে না, জাভার জন্য লাগে, ডটনেটের জন্য লাগে, থার্ড পার্টি অ্যাপ্লিকেশন লাগে রান করানোর জন্য, পিএসপির জন্য থার্ড পার্টি অ্যাপ্লিকেশন লাগে রান করানোর জন্য। কিন্তু আমাদের এই ওয়েবের যে ল্যাঙ্গুয়েজগুলো আছে, HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এগুলোর জন্য কি থার্ড পার্টি কোনো ল্যাঙ্গুয়েজ সফটওয়্যার লাগে না, শুধুমাত্র এই বাই ডিফল্ট পিসের যে ব্রাউজারগুলো থাকে সেগুলো দিয়ে পসিবল রান করা। তাহলে এই ব্রাউজারগুলো হচ্ছে ওয়েবের সার্ভার, আমরা খুব সিম্পলি বলে দিতে পারি। ওকে, কোড কিভাবে রিড করে, লাইন বাই লাইন রিড করে। কিভাবে রিড করে? আচ্ছা, এবার দেখেন লাইন বাই লাইন রিড করলে এখানে আমরা কিছু কাহিনী ঘটাই, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আমার হচ্ছে মিডিয়া কোয়েরি মনে করেন নাই, বা দুনিয়া থেকে গেছে গা, মানে যদি আমার যদি হয় আমি বুঝি না জিনিসটা, ওইটা মাথার মধ্যে ঘুরান দরকার না, এটা বাদ দিয়ে দেন। ওকে, আমি এখানে চারটা ফাইল নিচ্ছি, ফোল্ডারের নাম দিলাম কি ইম্পর্টেন্ট। এগুলোর কপি করে এনে রেখে দিই একটা। হ্যাঁ, এটা তো দিলাম হচ্ছে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কি ফন্ট সাইজ। আমরা একটা যেটা করলাম এটাকে আপনারা রেসপন্সিভ ফন্ট সাইজ বলতে পারেন। রেসপন্সিভ ফন্ট সাইজটা অনেক ইম্পর্টেন্ট, এটা করলে আপনার কাজ সহজ হয়ে যাবে অনেক। সব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আচ্ছা, সিম্পলি আমরা কিছু কথা লিখে আধা হিসাব নিকেট বাদ দিই, সিম্পল কথা বলতে। করতে পারি আমরা, এটা চলেছে মাঝখানে। ওকে, আচ্ছা একটু দেখেন, এটা দেখেন, খালি কথা কয় সবাই। কি বললাম, রেড গ্রিন। আচ্ছা, এবার এটা এই লাইনটা কিভাবে পড়তেছে একটু দেখেন তো। আমি বললাম কি আমাদের এই ব্রাউজার সে লাইন বাই লাইন কোড পড়ে, লাইন বাই লাইন কোড পড়ে। এবার এই কোডটা কিভাবে পড়তেছে একটু খেয়াল করেন তো। সোর্স কোডে আসলে আমার ব্রাউজার মধ্যে আমরা একটু পড়ি। হ্যাঁ, এখান থেকে সে পড়া শুরু করলো, পড়তে হচ্ছে ম্যাটারগুলো পেলো। ম্যাটার মানে হচ্ছে কি বলেন তো, ম্যাটার কেন ইউজ করি আমরা? ওয়েব পেজের অ্যাপ্লিকেশনের ইনফরমেশন ক্যারি করার জন্য। ওয়েবের অ্যাপ্লিকেশনের কি ইনফরমেশন ক্যারি করার জন্য, মানে যে পেজটা আছে সেটার আপনি ইনফরমেশন ক্যারি করার জন্য আমরা ম্যাটারগুলো ইউজ করি। ওকে, টাইটেল আসলো, এবার এই লিঙ্কে যে সে কি করবে দেখেন, টুক করে হচ্ছে যে এখানে চলে যাবে, সিএসএস চলে গেল, অথবা এখানে যতগুলো লিঙ্ক থাকবে এরকম করে সবগুলো লিঙ্ক একটা একটা করে চেক করে আসবে। সিএসএস গেলো, সিএসএস থেকে এগুলো সবগুলো পড়লো, পরে এই সিলেক্টরগুলো এবং উইথ প্রপার্টি ভ্যালু এই ওয়েবের ব্রেনে রেখে দিয়ে দিল। কি করলো দেখেন, এখানে আসলো, অ্যাডটুক পড়লো, অ্যাডটুক পড়ার পরে এগুলো সব কিছু ব্রেনে স্টোর হচ্ছে, ওয়েবের সার্ভারের ব্রেনে কি স্টোর হচ্ছে। আবার এখানে এসে এই লিঙ্কে সে কি চাবে যে হচ্ছে এগুলো সব পড়বে, এগুলো সব পড়ে এগুলো ব্রেনে স্টোর করলো। হ্যাঁ, সব এভরিথিং। আর আবার এখানে কি পড়া শুরু হলো অটোমেটিক্যালি এই ইউআরএল থ্রু থেকে আবার এখানে ব্যাক করলো, ব্যাক করে হচ্ছে এখানে পড়া শুরু করলো। আবার এখানে H1 পড়লো, H1 পড়লো, তার তখন ব্রেনের মধ্যে কি H1 ইকুয়াল টু আসবে কি H1 ইকুয়াল টু সিলেক্টরটা কল করবে। হ্যাঁ, এটা হলো ড্রাইভ রেট, তাহলে সাথে সাথে এখানে কি H1 এর কালার রেট দিয়ে দিল শেষ। মানে সেকেন্ডে, মিনি সেকেন্ডে, ন্যানো সেকেন্ডের আগে সে কি
টিক 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 করে সব করবে, আর যেটা পড়া শেষ হবে সেটার আউটপুট দিয়ে দিবে, যেটা পড়া শেষ হবে সেটার কি আউটপুট দিয়ে দিবে। এরপর এখানে আসলো, এখানে এসে কি সেই পি পেলো, পি পাইলে তার ব্রেনের মধ্যে নক দিবে কি পি ইকুয়াল টু গ্রিন, পি ইকুয়াল টু কালার গ্রিন, পি ইকুয়াল টু কালার গ্রিন, আর তাহলে সাথে সাথে এখান থেকে কি পি ইকুয়াল টু কালার গ্রিন দিয়ে দিচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এখানে একটু দেখেন, এবার আমি কি করতেছি দেখেন, এখানে আমি বললাম কি স্টাইল কালার, আপনার লিখতে কিছু করতে হবে, আপনার পিসিতে কি করতেছেন সবাই, টমেটো, এখানে কালার এগুলো দিলাম, মনে করা হচ্ছে কি ইয়েলো 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 পিঙ্ক, স্যার এটা করছি। না কোশ্চেন করেন না, দেখেন এবার দেখেন তো কাহিনী কি করতেছে এখানে। আমি এদিকে আমরা রিলোড দিলাম এটা একটু, হ্যাঁ এবার দেখেন এটা রিলোড দিলাম, এবার আমরা আউটপুট মনে করেন দেখে নাই, একটু পড়েন বুঝেন জিনিসটা কি হচ্ছে। একটুক আসলাম ব্রাউজার, একটুক আসলো, মানে আমরা ব্রাউজার, আমরা সার্ভার, এখন এখানে যাচ্ছে, এটা পড়তেছে বডি ইকুয়াল টু এগুলো, H1 ইকুয়াল টু এগুলো, পি ইকুয়াল টু এগুলো, কালার গ্রিন, আর H1 এর কালার কি রেড। আর এখানে যখন আসতেছে H1, এখানে যখন এটা যখন পড়তেছে তার ব্রেনে আছে কি H1 ইকুয়াল টু কালার রেড, হ্যাঁ। এবার এখানে যখন আসতেছে H1 ইকুয়াল টু কালার টমেটো, তার মানে এখানে কালার আর এখানে কালার, তাহলে প্রপার্টি সেম হচ্ছে। সিলেক্টর কিন্তু কি H1, সিলেক্টর কি H1 কমন জায়গা, অথবা হচ্ছে যে এই H1 এর জন্য অথবা এই এলিমেন্টের জন্য এই সিলেক্টর, এটা তো বুঝেন। সিলেক্টরের নামগুলো যদি কোনো এলিমেন্টের সাথে কি ম্যাচ করে, তাহলে ওই সিলেক্টরটা যে এলিমেন্টের সাথে ম্যাচ করলো তার জন্যই। ওকে, এখন এখানে আসলে কালার এই প্রপার্টি যদি ম্যাচ করে, তাহলে এটা একটা কি রিপ্লেস হয়ে যায়। যদি একই সিলেক্টরের মধ্যে বা একই সিলেক্টর এলিমেন্টের মধ্যে যদি কি হয়, প্রপার্টি যদি সেম হয়, প্রপার্টি যদি কি হয় সেম হয়, তাহলে এগুলো কি রিপ্লেস, প্রপার্টি সেম হলে কি হয় রিপ্লেস। আর দেখেন তো ওখানে ছিল কালার ইকুয়াল টু রেড, এখানে কালার ইকুয়াল টু টমেটো, তাহলে এখানে কালার পাবে কোনটা, টমেটো পাবে। কেন টমেটো বলতে লাইন বাই লাইন বুঝেন, প্রথমে এখানে পাচ্ছে তখন পাচ্ছে কালার ইকুয়াল টু রেড, আর যখন এখানে চলে আসলে কালার ইকুয়াল টু টমেটো, তাহলে কালার রিপ্লেস, রেড রিপ্লেস টমেটো, বুঝলেন তো কথা। আর এখানে আসেন, হ্যাঁ লাস্ট যেটা পাবে সেটাই সে কি নিয়ে নেবে। আর পি তে আসেন, পি তে আসলে বললো কি হচ্ছে যে কালার ইকুয়াল টু গ্রিন, আর এখানে যখন আসছে কালার ইকুয়াল টু পিঙ্ক, তাহলে যখন প্রপার্টি কি রিপ্লেস, তখন আর কি অটোমেটিক্যালি লাস্ট কালারটা পেয়ে যাবে। তাহলে এখানে আউটপুট হবে কি, এখন এখানে যদি আবার লিখি H1 সমান এত কালার, কোথায় ওই সি এ লাভ কি, তার নিচেরটা নিবে না উপরেরটা নিবে, নিচেরটা লাস্টটা নিবে, লাস্টটা। জি আমি যদি সিএসএস এর যদি এখন আমি পুরোটা ইম্পোর্টেন্ট করে দিই, সেটাই বলতেছি, হ্যাঁ। আচ্ছা একটু তো ক্লিয়ার সবাই, তাহলে অলওয়েজ পাচ্ছে কোনটা, লেটেস্টটা লেটেস্টটা পাচ্ছে। আচ্ছা আবার একটু দেখেন তো এখানে, এখানে আমি এটার নিচে এসে আমি এখানে একটা অ্যাস্ট্রাল ব্লক নিলাম একটা, এখানে দিলাম কি H1 কালার কালার গ্রে, পি গ্রেডটা বোঝা যাবে না। ফোর্সেস বাড়া দিব, কালার এই যে এইটা কালারটা নিলাম, তাই এখানে গ্রে চেঞ্জ করে দিই, দাঁড়া অন্য কালার নেই, যে ব্লু দিলাম, এগুলা বাদ দিলাম আপাতত, হ্যাঁ। আচ্ছা এগুলা রাখলাম। এবার একটু দেখেন তো এই H1 এর জন্য পি এর জন্য কি পাবে এখানে, আপনি কি মনে হয় দেখেন, হ্যাঁ রাইট, আমরা তো বুঝে গেছি, দেখেন হ্যাঁ। এখানে আসেন আর পড়েন, এগুলা পড়লো, এগুলো পড়ার পরে সে কি এখানে চলে আসবে, এখানে চলে এগুলো পড়লো, তাহলে H1 এর জায়গায় এখানে ছিল কি কালার রেড, আর এখানে ছিল পি গ্রিন, তাহলে H1 ছিল ব্লু রিপ্লেস, H1 ইকুয়াল টু কি কালার রিপ্লেস। ইনডেক্স ফেলে হ্যাঁ। স্টাইল শিটটা যেখানে কারেক্ট করছি, এটা যদি স্টাইলের নিচে কারেক্ট করি, তাহলে তো ওই স্টাইল শিটটা পাবে না। যদি আপনি এভাবে কানেক্ট করেন, এইটা আমি না ওই লিংকের আগে করছে, হ্যাঁ লিংকের আগে করলে এগুলো এটা পাবে, হ্যাঁ লিংকের আগে করলে এটা পাবে, লিংকটা হ্যাঁ। লাইন বাই লাইন প্রায়োরিটি যায়, যে কাছে তার প্রায়োরিটি সবচেয়ে বেশি, এটা তো মানে নরমালি তো এরকম হয় নাকি, জি স্যার। যে যত কাছে তার প্রায়োরিটি তত বেশি, খালেদার বাইক নিয়ে দে, হ্যাঁ। বাইক নিয়ে দে। আচ্ছা এরপরে এখানে আসলো H1 এর জন্য কালার টমেটো, কালার কি সেম, তাহলে কি রিপ্লেস, দেন হচ্ছে একদম এটার যে ভ্যালুটা সেটাই কি ঠিকঠাক পেয়ে যাবে, আর আউটপুটে কি কোনো যেটা আপনারা পাবেন না। এবার যদি আমি যদি একটু চেঞ্জ করে দিই ভাবে, যে এখানে ভিতরে আমি H1টা বাদ দিয়ে দিলাম, এখান তো এটা কি
বাদ দিয়ে দিলাম, তাহলে কি পাবে? CSS তাহলে হচ্ছে যে এটা পাবে। দেখেন পেয়ে গেছে। রিডিং ফ্লো ক্লিয়ার সবাই? হ্যাঁ ওকে ফাইন গ্রেট। লিংকটা যদি স্টেজের নিচে দিতাম তাহলে কোনটা পাইতো? আচ্ছা হ্যাঁ, আবার কথা হলো তো স্টাইল যদি এখানে নিচে দিতাম। ওকে ফাইন, আমরা ওটা দেখি। ওইটা লিংকটা পাবে। তাহলে আচ্ছা লিংকটা পাবে না, লিংকেরটা পাবো। লিংকেরটা পাবে। আচ্ছা দেখি একটা দেখি, দেখতে দোষ নাই। চলেন এখানে কি হচ্ছে? একই লেভেল। এই জন ইকুয়াল টু কত? রেড পাচ্ছে, গ্রিন ইকুয়াল টু পি পাচ্ছে কি না? পাচ্ছে তো। তাহলে রিডিং তো ঠিক আছে না, যা আমরা বলছিলাম একটু আগে? এটা উপরে দেন এখন। উপরে দিলে আগেরটাই হবে। আপনি কনফিউজ কেন হচ্ছেন? দেখ আপনি রিড করতেছে কোনটা আগে। এই যে দেখেন চেঞ্জ হয়েছে, এই আবার না, আর এই জন ইকুয়াল টু ব্লু পাচ্ছে, পি ইকুয়াল টু এটা পাচ্ছে, একবার পাচ্ছে। আগে রিড করতে স্টাইল ঠিক আছে স্যার। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না ওকে ফাইন, তাহলে আমরা আসলে কিন্তু আমরা এক্সপার্ট হচ্ছি। হ্যাঁ, এগুলো খেয়াল রাখবেন, এগুলো ভুল করা যাবে না। এগুলো এগুলো অনেক ইম্পর্টেন্ট টপিক এগুলো। নিমানকে আচ্ছা এবার একটা জিনিস দেখেন তো, এই যে বলতে ভালো করে বুঝেন। আমার এখানে হচ্ছে যে মনে করেন H1 আর এ আছে। হ্যাঁ, আর আমি এখানে ফন্ট সাইজ দিলাম কথার কথা 30 পিক্সেল। হ্যাঁ, ফন্ট সাইজ 20 পিক্সেল। দোষ তো নাই দিলে, হ্যাঁ বড় হয়ে গেছে না? দেখা যাচ্ছে না কিছু। না ব্যাকগ্রাউন্ডটা কালো বডি আইনে দিয়ে দেন। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা দেখেন, এবার দেখেন তো হচ্ছে যে এখানে কি হচ্ছে মূলত। এটা এই কোডটা অনেকে দেখতে পাচ্ছেন আপনারা, এই সাইডের কোডটা হ্যাঁ style.css 5 নম্বর লাইন। এখানে কালার ইকুয়াল টু কি? রেড। ডিলিট ক্রস হয়ে আছে না এটা? ফন্ট সাইজ 40 পিক্সেল, এটা কি ইনেবল হয়ে আছে বা এটা ডিসেবল হয়ে আছে। আর এখানে H1 দেখেন তো, index.html এর 10 নম্বর লাইন থেকে কি H1 দিচ্ছে, এটা কি নিয়ে নিছে। মানে ডিসেবল, মানে ইনেবল আছে এটা, রাইট? ডিসেবল নাই। এটা মানে একটা আমরা বুঝে বলতে পারেন কি? স্যার তার মানে এই দুইটাই আছে, ওই রেডটা নেয় নাই। দুটাই আছে, দুটাই হচ্ছে যে সিলেক্টরটা কার জন্য? পাবে সেখানে রিপ্লেস হবে। এটা ভালো করে বুঝেন। দেখেন তখন সেম প্রপার্টি এটা মিডিয়া করার জন্য এটা ইম্পর্টেন্ট। মিডিয়া করে আমরা দুনিয়া সব লিখবো না, শুধুমাত্র যে যে স্টুডেন্টের জন্য যে সিলেক্টরটা দরকার সেগুলা নিব, এবং তার ভিতর থেকেও যে স্পেসিফিক কি প্রপার্টিটা নিব। স্পেসিফিক কি নিব? আমার ধরেন কোথাও উইথ দরকার, তাহলে মনে করেন যে নরমালি একটা সিলেক্টরের মধ্যে অনেকগুলো প্রপার্টি ভ্যালু আছে, আমার সব দরকার নাই, ওই সিলেক্টর নিব এবং ওখান থেকে স্পেসিফিক যা দরকার শুধুমাত্র কি তাই নিব। ওইটা হলে যেটা হবে যে আপনার কি ওই রেঞ্জের জন্য আসলে যে প্রপার্টি ম্যাচ করে শুরু সেটাই পাবে, আর ডিফল্টটা তো ওটা কি হয়ে যাবে? ডিসেবল হয়ে যাবে। ডিফল্টটা কি হয়ে যাবে? এখন এটা হচ্ছে দেখেন তো, স্টাইলার সিএসএস এ আসলে কি এটা পাচ্ছে কত? রেড। কিন্তু আমাদের index.html আসলে এটা পাচ্ছে কত? ব্লু। তাহলে রেডটা কি হচ্ছে? ডিসেবল হচ্ছে, ব্লুটা এনেবল হচ্ছে। আর ফন্ট সাইজটা যেহেতু এখানে না, এটা কি যা ডিফল্টটা থেকে নিয়ে নিচ্ছে। এবার আমার যদি ফন্ট সাইজ যদি আমি এখানে দিয়ে দিই তাহলে কি হবে? এখানে থেকে 30 তার মানে এখানে এনাবল হয়ে যাবে, এখানে ডিসেবল হবে। 20 দেন তো। তাহলে দেখেন এখান থেকে কি এটা পাচ্ছে, এটা কি ডিসেবল হয়ে যাচ্ছে। তাহলে লাস্ট মোমেন্টে যেটা পাবে সেটাই কি সে অ্যাকসেপ্ট করবে, এবং লাস্ট মোমেন্ট এবং হচ্ছে যে ডিফল্টার মধ্যে যদি কোনো প্রপার্টি সেম থাকে তাহলে এগুলো কি হয়ে যাবে? রিপ্লেস হয়ে যাবে। খেয়াল থাকবে সবার, ডিসেবল হয়ে যাবে। রিপ্লেস হবে। রিপ্লেস ডিসেবলের কথা আগে কইলাম। যদি হচ্ছে যে আপনার লাস্ট মোমেন্টে যে সিলেক্টর থাকবে সেটার সাথে এবং ডিফল্টের সাথে যদি প্রপার্টি যদি ম্যাচ করে তাহলে ডিফল্টার প্রপার্টি কি ডিসেবল হবে, আর রিসেন্টলি যেটা থাকবে সেটার প্রপার্টি কি এনেবল হবে। ওকে, আর হচ্ছে যে যদি সেম ইয়া থাকে তাহলে কি ওই আগেরটা রিপ্লেস হবে, ভ্যালুগুলো কি হবে? রিপ্লেস হবে। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ওকে ফাইন। আরেকটা টপিক আছে আমাদের, এটা হচ্ছে যে আমি প্রথম থেকে বলছিলাম বলবো বাট বলে নাই। সেটা হচ্ছে যে HTML ভার্সেস XHTML। HTML ভার্সেস XHTML, এটা একটু দেখেন, বেশি কাবজাব করবো না, জাস্ট একটু সিম্পলি বুঝে ছেড়ে দিই। আমি হচ্ছে শুরু থেকে বলতেছিলাম যে আমাদের কি HTML যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার আমাদের 100% ফলো করতে হবে। এই জন্য আমি বলতেছিলাম যে আমাদের যে হচ্ছে যে সিঙ্গেল ট্যাগ যেগুলো আছে এগুলো শেষে দিয়ে আপনাকে স্ল্যাশ দিতে বলতেছিলাম। বলতেছিলাম যে সিঙ্গেল ট্যাগে স্ল্যাশ না দিলে এটা কি স্ট্যান্ডার্ডটা মেনটেন হচ্ছে না।
তাহলে নিশ্চয়ই আপনার এগুলো শুনে শুনে বুঝতে গেছেন এগুলো কথাগুলো। এটা কি কারণে বলা সেটা একটু দেখেন এখানে। এখন আমাদের যে টপিকটা, এই টপিকটা বুঝলে আপনারা বুঝে যাবেন যে আসলে HTML স্ট্যান্ডার্ডটা কি, আর এখানে আসলে এখানে কোর লেভেলে কি ম্যাচ হচ্ছে। দেন এর সাবজেক্টটার নাম হচ্ছে কি HTML ভার্সেস XHTML। এই XHTML হচ্ছে যে কি HTML একটা আরেকটা ভার্সন, এটাকে আপনি একদম পিওর HTML বলতে পারেন। একদম পিওর HTML হচ্ছে কি XHTML। কারণ পিওর বলতেছে এই কারণে, কারণ এখানে HTML যতগুলা আপনার স্ট্যান্ডার্ড আছে এগুলো 100% আপনারা মেইনটেইন করতেই হবে। না হলে এখানে আসেন, এখানে আপনি যদি মনে করেন যে ভুলে যদি আপনার মনে করেন এগুলো না লিখেন, হ্যাঁ, বা হেডও না লিখেন, তারপর বড় শুরু করেন, আপনার কাজ করবে। কিন্তু হচ্ছে আপনি XHTML এ যান, আপনার কাজ করবে না। কিছু কিছু বিষয় আছে যে স্ট্যান্ডার্ড, যেগুলো রুলস বলেন। হ্যাঁ, মনে করেন যে যদি HTML যদি রুলস যদি এমন হয় যে হচ্ছে যে হেড আপনাকে অবশ্যই পেজের মধ্যে রাখতে হবে, তাহলে XHTML এর কথা হচ্ছে যে হেড ছাড়া আপনি কাজ করতে পারবেন না। HTML এর রুলস যদি এমন থাকে যে আপনি কি ডক ট্যাগ ছাড়া আপনি শুরু করতে পারবেন না, এটা মানে রুলস এর কথা, মানে এটা এক্সাম্পল জাস্ট, তাহলে আপনার XHTML এর মতে হচ্ছে আপনি কি ওই ডক ট্যাগ ছাড়া আপনি শুরু করতে পারবেন না। কথা বুঝে গেছে? শর্ত, হ্যাঁ, যেগুলো রুলস আছে সেগুলো 100% ফিল আপ করতে হবে। এই জন্য হচ্ছে যে আপনি XHTML তো বলতে পারেন কি পিওর HTML বলতে পারেন, হ্যাঁ, একদম খাঁটি, এখানে কোনো ভেজাল নাই। যা রুলস তাই হিসাব নিকাশ তাই আপনারা মানতে হবে, তাই অ্যাপ্লাই করতে হবে, তাই ওইটা বুঝে কাজ করতে হবে। গড়না ক্লিয়ার? উঠতে ফিরে আসলাম। আচ্ছা দেখেন, আচ্ছা what is XHTML? HTML স্ট্যান্ডার্ড ফর কি এক্সটেন্সিবল হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ আমরা আগে থেকে জানি, সামনে আসলে কি এক্সটেন্সিবল। এক্সটেন্সিবল মানে কি, মানে কিছু বাড়ানো নাকি এক্সটেন্ড করা, এক্সটেন্ড করা মানে যেটা ছিল এটার সাথে কিছু কিন্তু এক্সটেন্ড করছে। যেমন মানে কিছু এখানে এক্সটেন্ড করছে বলতে আসলে মূলত এখানে কি কিছু রুলস রেগুলেশন দিয়ে দিছে, আবার কিছু সুবিধা দিয়ে দিছে। এটা বলছে কি দেখেন, এই লাইনটা ইম্পর্টেন্ট দেখেন, XHTML ইজ কি স্ট্রিক্টার, মানে বেশি কঠিন নাকি স্ট্রং রুলস এর অনেক মোর XML বেসড ভার্সন অফ HTML। অন্যান্য XML বেসড ভার্সনগুলো তুলনায় কি এটা অনেক বেশি স্ট্রিক্ট। ওকে, আর HTML কে আমরা বলতে পারি কি দেখেন তো XML বেসড ল্যাঙ্গুয়েজ, XML বেসড ভার্সন বলতে পারি। এবার XML কি এটা পরে পাবেন। or HTML is a HTML defined as a কি XML অ্যাপ্লিকেশন, যেটা বললাম মাত্রই আমরা কি এই HTML কে বা XHTML এগুলারে বলতে পারি কি XML অ্যাপ্লিকেশন বলতে পারি। XML কি এটা বুঝতে পারবেন। HTML is supported by all major browser। HTML যেভাবে সবগুলোতে সাপোর্ট করে একইভাবে কি XHTML ও সাপোর্ট করে। তো আপনি যদি XHTML এ কোড করেন অটোমেটিক্যালি আপনার স্ট্যান্ডার্ড মেইনটেইন হয়ে যাবে, আবার এটা নিয়ে ভার্সন সাপোর্ট নিয়ে কোনো কি ইস্যু নাই, প্রবলেম থাকবে না। ক্লিয়ার? Why XHTML? এটা বুঝেন। XML is a markup language where all documents must be marked up by correctly। এই আমার ট্যাগগুলো বা আমার হচ্ছে কি ওয়েবের যে আমার কি কোডগুলো আছে এগুলা কারেক্ট হওয়া খুব ইম্পর্টেন্ট। শুরু হলে শেষ হবে কি রুলস, কোনটা আগে যাবে কোনটা পরে যাবে, আপনার কি ডক্টর থাকবে নাকি HTML থাকবে নাকি হেড থাকবে নাকি, এই যে বিষয়গুলা এগুলা যে রুলস, এই রুলসগুলা মেনে একটা মার্কআপ, এগুলারে আমরা বলতে পারি কি মার্কআপ। হ্যাঁ, একটা মার্কআপ বা XML এটা কি ঠিকঠাক হওয়া, এটা হচ্ছে কি আসলে ইম্পর্টেন্ট। এটা দিয়ে এই আমাদের ফ্রিল্যান্সিং সম্বন্ধে আপনারা অনেক জানেন। ফ্রিল্যান্সিং মার্কেটটা দুই ধরনের হয়। একটা হচ্ছে আপনার এখানে ইউজার বায়ার আছে, সে আপনার কাজ দিচ্ছে, আপনি কাজ নিচ্ছেন, কাজ করে দিচ্ছেন। আরেকটা আছে হচ্ছে যে আপনি কাজ পারেন, আপনি কিছু মার্কেট প্লেসে কাজ রেখে দিচ্ছেন, যখন যার দরকার ওখান থেকে আপনার কাজটা দেখে কিনে নিয়ে নিল। দুই ধরনের মার্কেট প্লেস। এই যে পরে যেটা বললাম যে আপনি কাজ পারেন, কাজ করে বিভিন্ন মার্কেট প্লেসে দিয়ে রাখছেন, দিয়ে রাখতে গেলে তারা চেক করবে আপনার কাজটা আসলে কি কারেক্ট কিনা, ওয়েল ফর্ম কিনা, স্ট্রাকচার ঠিকঠাক আছে কিনা, কোড ঠিকঠাক আছে কিনা, কোয়ালিটি মেইনটেইন করছে না, এভরিথিং 100% ওকে কিনা দেখবে। দেখলে ওরা কি আপনার সাইটটা অ্যাপ্রুভ করবে, আদারওয়াইজ অ্যাপ্রুভ করবে না। এই যে সুবিধাগুলো পাওয়ার জন্য আপনাকে XHTML এর যে ফরম্যাট স্ট্যান্ডার্ড সেটা আপনার অবশ্যই কি মেইনটেইন করতে হবে, জানতে হবে। ওকে, HTML was developed to make HTML more extensible, flexible to work with other data formats such as XML. In additional browser ignore errors HTML page and try display the website even if it has some errors in the markup. So HTML comes with a much stricter error handling.
যেমন দেখেন আমরা HTML এ অনেক কিছু না করলে আউটপুট দিয়ে দিচ্ছে, হ্যাঁ এন্ডিং না করে আউটপুট দিয়েছে, কিন্তু এটা তো রাইট না। এই জন্য হচ্ছে যে আসলে বোঝানোর জন্য একটা কিছু দরকার। অ্যাকচুয়ালি যেটা ফরম্যাটটা HTML-টা এক পাশে রেখে সবার আসলে উচিত হচ্ছে HTML-টা ইউজ করা, তাহলে সবাই একদম কি রাইট ওয়েতে কোড করা শিখতো। কিন্তু এখন হচ্ছে অনেকে এটা করে না, আমরা রাইট ওয়েতে শিখছি। হ্যাঁ রাইট। আচ্ছা এবার এখানে আসেন, এখানে বলছে কি HTML এর কি রুলস গুলা কি কি, HTML এর কি রুলস গুলো কি এখানে বলছে দেখেন। ডক ট্যাব ইজ ম্যান্ডেটরি, ডক ট্যাব আপনাকে ইউজ করতেই হবে, ডক ট্যাব ছাড়া আপনার ডকুমেন্ট হাঁটবে না, কাজ করবে না। তার মানে এটা জাস্ট কি বলেন? আচ্ছা ওয়েট, আমি বলি আপনি কোশ্চেন রেডি করেন, দাঁড়ান। দ্য XML অ্যাট্রিবিউট ইন HTML ম্যান্ডেটরি, এখানে আপনার কি HTML এ অ্যাট্রিবিউট ম্যান্ডেটরি, HTML এ অ্যাট্রিবিউট ম্যান্ডেটরি। জি এটা কি ম্যান্ডেটরি বলতেছেন। দ্য XML অ্যাট্রিবিউট ইন কি HTML ইজ ম্যান্ডেটরি। HTML হেড টাইটেল বডি ম্যান্ডেটরি। এই যে স্ট্রাকচার যেটা আমরা শিখছি, স্ট্রাকচারে যা যা আছে এগুলো কি 100% লাগবেই। এলিমেন্টস মাস্ট অলওয়েজ বি কি প্রপারলি নেস্টেড। ওই যে একটা পর একটা আমরা যে শিখছিলাম যে হচ্ছে কি একদম কি এই ইনডেন্টেশন গুলা বা হচ্ছে কি আমরা যেটা বললাম কি ফরম্যাটিং যেটা বলছিলাম, এগুলো কি 100% ঠিকমতো করতে হবে, এক লাইনে করা যাবে না। তার চেয়ে এখানে যেটা আসলে বোঝাচ্ছে সেটা এটা না, এটা হচ্ছে যে আপনার কার ভিতরে কি আসবে। আপনি যে মনে করেন যে এখানে H1 নিলেন, হ্যাঁ একটু দেখেন ভালো করে বোঝেন, H1 নিলেন, এখানে হচ্ছে যে এটা শেষ করলেন। এবার আপনার কথার কথা হচ্ছে যে এখানে আপনি স্ট্রং নিচ্ছেন, STRONG স্ট্রং, যদিও হুদায় খাওয়া কোনো কাম নাই এটার। এর স্ট্রং এর এন্ডটা কোথায় হবে? এখানে হবে। এটা হচ্ছে প্রপারলি নেস্টেড। আর আপনি তো বলেন যে ভাই আমি এটা শুরু এখানে করছি ঠিক আছে, কিন্তু আমি শেষ করবো এখানে, এটা প্রপারলি নেস্টেড না, ঠিক আছে না কথা? ওকে, এটা করা যাবে না। আমরা এটা শিখে আসছি 100%, কিন্তু আমি যদি শিখে না আসতাম এখানে আমাদের ভুল করার চান্স ছিল না। আমাদের হচ্ছে ফরম্যাট ট্যাগগুলো যখন শিখছি এগুলো নিয়ে আমাদের অনেক আলাপ হয়েছে, হয়তো আপনি ভুলে গেছেন। বড় ক্লিয়ার? ওকে, এরপরে দেখেন এলিমেন্টস মাস্ট বি অলওয়েজ বি কি ক্লোজড। এই জন্য বলছিলাম যে সিঙ্গেল ট্যাগ হলেও ক্লোজ করতে হবে। হ্যাঁ যেমন হচ্ছে কি এইচআর, আপনি এখানে এসে একটা স্লাইড দিয়ে দিবেন, এটা না শুরুতে না শেষে দেন। হ্যাঁ ঠিক আছে, বড় ক্লিয়ার? সিঙ্গেল ট্যাগ গুলোতে স্যার শুরু শেষে দিতে হবে। এটা দেখেন, এটা আমরা একটু পরে দেখব, পরে দিস না দিস আমরা একটা পরে দেখতে হবে, এখানে আছে। এরপর দেখেন এলিমেন্ট মাস্ট বি কি লোয়ার কেস। এলিমেন্টস কোনগুলা? টিক 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 ট্যাগ নেম গুলারে সহজে কি এলিমেন্ট ধরতে পারেন, যদিও কন্টেন্ট সহ এলিমেন্টস, এখানে ট্যাগ নেম গুলারে ধরেন, এগুলো অলওয়েজ কি হতে হবে লোয়ার কেস। লোয়ার কেস মানে কি স্মল লেটার, হ্যাঁ। অ্যাট্রিবিউট নেম মাস্ট অলওয়েজ বি লোয়ার কেস, শুধুমাত্র ট্যাগ নেম গুলা না, এগুলোর মধ্যে যদি কোনো কি আসে, যদি কথার কথা অ্যাট্রিবিউট হচ্ছে কি কালার, তাহলে এটাও কি হবে ছোট হাতের অবশ্যই স্মল লেটারে হবে। কি করতেছি ওকে। অ্যাট্রিবিউট মাস্ট বি লোয়ার। আচ্ছা, অ্যাট্রিবিউট ভ্যালুস মাস্ট অলওয়েজ বি কোটেড। ডবল কোটেশন এখানে অলওয়েজ কি কোটেশনের মধ্যেই দিতে হবে, কোটেশনের বাইরে মনে করেন যে কালার ইকুয়াল টু মনে করেন যে আপনি ইচ্ছা মতো এমনি লিখতে পারবেন না। হ্যাঁ সিঙ্গেল কোটেশনে তাহলে তো হবে, এটা ডাবল কোটেশন, এখানে ডাবল কোটেশন তো লেখা নেই, খালি কোটেশন যেটা সেটা দেন। অ্যাট্রিবিউট মিনিমাইজেশন ইজ, হ্যাঁ এখানে কি লিখছে ফরবিডেন। ফরবিড এটা মানে কি কে বলতে পারবেন? এটা তো নিষিদ্ধ, ফরবিডেন নিষিদ্ধ। হ্যাঁ এটা মানে কি মিনিমাইজেশন মানে কি, মানে এটা বলতে কি বুঝেন এটা দেখেন, তারপরে এটা দিয়ে ওরা কি বোঝাচ্ছে এটা আমরা পরে বুঝতেছি। মানে ওর যে ডিফল্ট যে অ্যাট্রিবিউটগুলো আছে সেগুলোকে ভেঙে ভেঙে লেখা যাবে এরকম কাছাকাছি কিছু একটা দেখেন। আমরা হচ্ছে যে স্পেস দেওয়া যাবে না। হ্যাঁ এই দুটোই রাইট, যতটুকু লেখাতে পারো ততটুকু লিখতে হবে, আপনি কম বেশি লিখতে পারবেন না। যেমন মনে করেন যে HTML রুলস হলো কি, ধরেন হচ্ছে এখানে আসেন, আমরা যখন ইনপুটগুলো নিচ্ছিলাম, হ্যাঁ ইনপুট আর টেক্সট, এখানে কি আমরা রিড অনলি লিখে দিলে, এটা কিন্তু রিড অনলি লিখলে কি এটা কিন্তু কাজ করে হবে। দেখবেন ভ্যালুতে আসেন, ভ্যালু দিলাম যে কি হ্যালো, ওরে কি করছে এগুলো, কোড কি এখানে করতেছিলাম। আচ্ছা দেখেন তো এখানে কাজ করতেছে, কারণ এই HTML বলতেছে কি এটা নিষিদ্ধ,
এটা করা যাবে না। আপনার এই কথাটা এখানে যেটা বলা আছে অ্যাট্রিবিউট মিনিমাইজেশন ইজ কি ফরবিডেন, এটা মানে হচ্ছে এইভাবে করা যাবে না। আপনি যদি অ্যাট্রিবিউট লিখেন এটা অবশ্যই অবশ্যই কি ভ্যালু দিতে হবে, অবশ্যই অবশ্যই কি দিতে হবে, ভ্যালু দিতে হবে। এবং কিছু কিছু বিষয় আছে ভ্যালু ছাড়াই কাজ করে, তাহলে সেক্ষেত্রে করণীয় কি? আচ্ছা যেটা প্রপার্টি সেটাই ভ্যালু, যেটা প্রপার্টি সেটাই ভ্যালু। এর আগে স্যার আপনি এটা বলছেন। হ্যাঁ আমি বলছিলাম এটা, এই শর্তগুলো সবার খেয়াল থাকবে। জি স্যার। আচ্ছা ডিটেইলস এবার একটু পড়ে দেখেন। ডক টাইপ মাস্ট বি ইউজেবল। দেখেন এখানে ডক টাইপ ইউজ করছে, দেন এগুলো দেখার দরকার নেই। এবার একটা কোশ্চেন করতে পারেন যদি আপনার কোশ্চেন কাজগুলো করতেছেন না, যে এটা আসলে কিসের ডক টাইপ? আমরা ডক টাইপ শিখছি এটা না? আমি বলছিলাম যখন এটা শুরু করছিলাম তখন বলছিলাম যে প্রতিটা ভার্সনের জন্য আলাদা আলাদা কি ডক টাইপ আছে। ওই হ্যাঁ ওই ডক টাইপ দেখে হচ্ছে যে এই যে বলছিলাম না ব্রাউজার কি প্রতিবার রিফ্রেশ দেওয়ার পরে প্রতিবার কোডগুলো সব পড়ে, এই পড়াটার আগে সে দেখে হচ্ছে যে কি কোন ভার্সনের কোড, তারপরে সে পড়া শুরু করে। যদি আপনি এটা না দেন তাহলে হচ্ছে ব্রাউজার HTML এর যতগুলো ভার্সন সাপোর্ট করে তো সবগুলো ভার্সনের কোড পড়া শুরু করবে। 1 2 3 4 5 XHTML এটা সেটা যা আছে সব করবে। আর যদি হচ্ছে যে আসলে ডক আচ্ছা, টাইপে good. আটকাই গেছিলাম না স্যার। আচ্ছা আর যদি এখন যদি আমরা যদি এভাবে বলে দিই তাহলে কি স্পেসিফিক ওই ভার্সনটার কোডে পড়বে না, ওগুলো পড়বে না। আর এখানে যেটা আছে এটা হচ্ছে কি XHTML এর কি ডক টাইপ। এখানে আসেন, এখানে এটা বলে দেন, এটা বললেই এই ডকুমেন্টটা হয়ে গেল। এখন কিসের ডকুমেন্ট? XHTML এর ডকুমেন্ট হয়ে গেছে। আগে ছিল হচ্ছে কি HTML5 এর ডকুমেন্ট, এখন হয়ে গেছে কি XHTML এর ডকুমেন্ট। গড়না ক্লিয়ার? ওকে ফাইন। এখানে আসেন, আমাদের এটা স্মুথলি রান করছে, কোনো ইরর টিরর নাই আমাদের। হ্যাঁ প্রতিবার কি এটা দিয়ে দিতে হবে? কোনটা? এই যে অ্যাক্সেস টেবিলের জন্য HTML দিয়ে দিতে হবে। যেন আপনি HTML লিখলে HTML জন্য দিয়ে দিবেন, HTML5 লিখলে ওর জন্য দিয়ে দিচ্ছেন না। হ্যাঁ ওকে একটু ক্লিয়ার সবাই? ওকে নেক্সট মাস্ট বি নেস্টেড। ওই এটা বলছিলাম বি বি মাস্ট আই শুরু হলে আই শেষ হবে, তারপরে কি বি ক্লোজ হবে। তার কারণ কি বিটা কি আই এর আগে শুরু হচ্ছিল না। আমরা HTML5 ফলো করব বাট XHTML স্ট্যান্ডার্ডটা মেইনটেইন করব। আমরা HTML5 এ কোড করব বাট মেইনটেইন করব হচ্ছে কি XHTML টা স্ট্যান্ডার্ড মেইনটেইন করব। আপনি যদি XHTML স্ট্যান্ডার্ড মেইনটেইন করে কোড করেন তাহলে এটা 100% ভেরিফাইড কোড হবে, এটা কোনো কোথাও করা হবে না। অ্যাক্সেস টেবিলের এটা দিয়ে অ্যাড করে দিলে যদি করতে চাই তখন আমাদের ওই ডক টাইপ HTML এর জন্য না না না, আমরা নরমালি হচ্ছে এখানে ডক্টর HTML দিব। এটা মানে হচ্ছে HTML5 এর ডকুমেন্ট, যেহেতু লেটেস্ট ভার্সন হচ্ছে HTML5, আমরা HTML5 ই করব কিন্তু মেইনটেইন করব হচ্ছে কি XHTML এর স্ট্যান্ডার্ড মেইনটেইন করব। তাহলে আপনার মার্কআপটা কোডটা 100% কারেক্ট হবে, আদারওয়াইজ এখানে অনেক এরর থাকবে। ওকে বুঝছেন কথা? তাছাড়া আমরা সিঙ্গেল ট্যাগ গুলোতে ক্লোজিং গুলো দিব। জি জি সেগুলা তো আদি কথা। লাগতো স্যার এমন এমন একটা ব্রাউজার গুলো ওই কোডিং এডিটর গুলো ওরা কেন এটা অত করে নাই? আচ্ছা এটা পরে এটা ওদের এই যে নেস্টেডটা তো বুঝি আমরা সবাই। হ্যাঁ এনা এগুলো এরপরে কি প্রপারলি ক্লোজড এটা আরো বুঝি। এবারে আসেন এই দেখেন এই যে যাদের হচ্ছে সিঙ্গেল ট্যাগ নিয়ে কমিশন ছিল এটা দেখেন XHTML empty element must be always be closed। আর এর কোডটা কোথায় দেখেন তো শেষে। হ্যাঁ ওকে ফাইন। ইমেজ হোক যাই হোক শেষে কি ক্লোজ করতেছেন, এটা অলওয়েজ করবেন এটা। ঠিকঠাক করতে এই ক্লোজিংটা দিয়ে দিতে কেন ক্লোজিং আমি অলওয়েজ দিছি, আবার দিন না কেন? আমরা তো দেই নাই, এই যে এডিটর আমাদের করে দিতে দেয় না। আই যাই হোক। আমাদের মনে দিছে এরপর হচ্ছে কি দেখেন অলওয়েজ বি কি অ্যাট্রিবিউট নেম অলওয়েজ লোয়ার কেস, HTML এলিমেন্ট অলওয়েজ কি লোয়ার কেস, এগুলো আমরা ফলো করছি আপনারা জানেন। তারপর দেখা দিচ্ছে দেন হচ্ছে কি অলওয়েজ বি কোটেড বলতে ডাবল কোটেশনের ভিতরে দিবেন। হ্যাঁ কনফিউজড হওয়া যাবে না। দেন হচ্ছে কি ওই যে মিনিমাইজেশন ফরম্যাটেড অ্যাট্রিবিউট মিনিমাইজ করা যাবে না। ওই যে রোল টাইপ চেক বক্স নেম ভেহিকল ভ্যালু কার চেক আপনার হচ্ছে যে অ্যাট্রিবিউট থাকলে ভ্যালু দিতে হবে, অ্যাট্রিবিউট থাকলে ভ্যালু দিতে হবে। যদি এমন হয় যে ভ্যালু ছাড়াই কাজ করছে তাহলে হচ্ছে অ্যাট্রিবিউট নেম যেটা সেটা ভ্যালুর মধ্যে বসায় দিবেন, শেষ। ক্লিয়ার? ওকে ফাইন। এই যে অনেক কথা বললাম এই কথাগুলো হচ্ছে যে আপনি রাইট অর রং আপনি এটা চেক করবেন কোথায়? এই চেকার অনেকগুলো আছে, এরকম একটা চেকার নাম হচ্ছে কি W3C বিল্ডেটর। W3C কি? হ্যাঁ আপনি যদি হচ্ছে এখানে এসে যদি একটু সার্চ করেন এখানে ভ্যালিড করতে পারবেন, অথবা যদি এখানে লিখেন যদি W3C ভ্যালিডিটি দিয়ে সার্চ করেন এটা সাইড দিবেন validator.w3.org। এই সাইডে এসে আপনি যে কোনো ওয়েবসাইটের মার্কআপ চেক করতে পারবেন এটা কারেক্ট আর এখানে কোনো এরর আছে। কোনটা? কোথায় ডেপ টুল? আচ্ছা সেটার কাজ পরে, এটা আগে দেখেন।
এই যে এখানে একটা সাইট আছে না, এই সাইটটা আপনি এখানে দেন। আপনার এখানে সরাসরি ওয়েবসাইট ইউআরএল দিতে পারবেন, আপনার কোড ইন্ডেক্স ফাইল এখানে আপলোড করে দিতে পারবেন, এখানে ডিরেক্টলি কি কোড দিয়েও দিতে পারবেন। ঠিক আছে, মনে করেন যে এখানে আমরা কি কোড করছি না, হ্যাঁ এগুলো একটু দিয়ে দিন এখানে, এই কোডটা নাই, হ্যাঁ ডিরেক্ট কোড এখানে বসাই দিলাম, চেক দিলাম। H1 কালার রেড এটা দেওয়া যাবে না, কালার অ্যাট্রিবিউট নট অ্যালোন এলিমেন্ট, মানে দেখেন ভুল ধরে ফেলছে, কালার অ্যাট্রিবিউট নামে কিছু কি নাই, এটা আসলে নট অ্যালাউড অন এলিমেন্ট। আর সব ঠিক আছে, শুধু কি এটা রং, তার মানে কি মার্কআপ চেক করতে পারতেছি আমরা। ওকে, এরপর আসেন আপনি এখানে আসেন, ফাইল আপলোড, এটা আপলোড করে দেন। মানে খুব সিম্পলি আপনি HTML CSS জাভাস্ক্রিপ্ট সব কিছুর আপনার স্ট্যান্ডার্ড চেক করে ফেলতে পারবেন। চেক করে আপনি দেখতে পারবেন আপনি কি রাইট অর রং। এটা আরেকটা ফাইল, হ্যাঁ কোনটা জানি কে জানে, দিলাম। এটাতে কি হচ্ছে ডকুমেন্ট চেকিং কমপ্লিট, নো এররস অর ওয়ার্নিং শো। ওই যে আমরা রেগুলার হচ্ছে কি স্ট্যান্ডার্ড মেইনটেইন করে কোড করি, দ্যাটস ওয়াই আমরা সেভ। আর এখানে আসেন, এখানে এসে রিয়েল টাইম একটা সাইট দিয়ে দেন, এই সাইটটা নেন কপি, এখানে এসে কি পেস্ট করেন, চেক দেন। দেখেন অনেকগুলো ওয়ার্নিং দিচ্ছে, পরে বলে দিচ্ছে দেখেন ওয়ার্নিং কনসিডার অ্যাডিং ল্যাং অ্যাট্রিবিউট ইন HTML। HTML এর মধ্যে এটা কি লাগবে, ওই যে প্রথম যে রুলস ছিল ধরে বলছে, প্রথম আলোটা দিছিলেন তাদেরকে শুধু বলেও ঠিক আছে। দেখেন অনেক লটস অফ এখানে কি ইনফরমেশন আছে। বলো না, কালকে আমি একটা ইয়েতে স্কিল জবসে রেজিস্ট্রেশন করতেছিলাম, হ্যাঁ তো তারা ফোন নাম্বারে ডাটা টাইপ ইউজ করতে হইতেছে, ফোন নাম্বার দেওয়ার জন্য নাম্বার, যে কারণে হইতেছে 0 নাম্বারটা একটু প্রেস করলে 1 2 বেড়ে যাচ্ছে, কমে যাচ্ছে। আচ্ছা, এই যা যা বললাম এগুলো ঘটনা ক্লিয়ার। জি স্যার। এরকম ভ্যালিডেশন চেক করার জন্য আরো সাইট আছে, ওগুলো আপনারা পারলে খুঁজে বের করবেন, না পারলে আমার কিছু করার নাই। আল্লাহ হাফেজ, ব্রেক নিয়ে নেন, ব্রেকের পরে পাই কথা হবে।